আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী, কেমন আছো তোমরা? আজকে যদিও ক্লাস 10টায় হওয়ার কথা, কিন্তু যেহেতু কালকে ক্লাসটা নেই নাই, ভাবলাম আজকে একটু বেশিক্ষণ পড়াই। শুক্রবার দিন তোমরা হয়তো বা ফ্রি আছো। সারাদিনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থেকে থাকে, এখন তো আর প্ল্যান প্রোগ্রাম নাই। আর গ্রামের দিকে হয়তো বা যারা একটু ঢাকার বাইরে আসো, একটু গ্রামাঞ্চলে আসো, ওইদিকে তো আসলে একদম কুত্তামরা শীত পড়ে গেছে হয়তো বা। তো তোমরা আসো সবাই ক্লাসটাতে আমাদের সাথে। সাজাদ সবার আগে আসছে, ওয়ালাইকুম আসসালাম। লাবিও আসছে, তারপরে হচ্ছে কি বলে এটাকে বিদ্রোহী কবিতা পরীক্ষা দিতে পারছি না, ইমেলে স্পেস আসছে না, কি করব, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বিদ্রোহী পরীক্ষাটা দাঁড়াও, কোনো একটা মডারেটরকে বলো, তারা তোমাকে দেখাই দিবে। হ্যাঁ, স্বাভাবিক শীত। আচ্ছা, তো আসো, সবাই আসো। তোমরা আবার আমার এই জ্যাকেট পরাটা দেখে আবার মনে করো না যে আমাদের এদিকে একদম অস্বাভাবিক শীত পড়া শুরু হয়েছে। এই জ্যাকেট আমি গরমের দিনেও পরি, কারণ এটা হচ্ছে বাইক চালাইতে গেলে পরা লাগে। এটা উইন্ডশিল্ড, এটা আসলে কোনো জ্যাকেট জুকেট না। এটা একটা হুদাই একটা মানে আলগা একটা জিনিস, সেটা হচ্ছে ধুলাবালি আটকা দেয় আর কি। তো আজকে একদম বাইরে থেকে আসছি, তো এই কারণে আসলে জামা কাপড় চেঞ্জ করার সুযোগ পাই নাই। আহ, সবাই আসো। আর 2টা ক্লাস নিব এটার উপরে, হ্যাঁ। মানে আমার যে টার্গেটটা ছিল যে এই সপ্তাহে শেষ হয়ে যাবে, এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। তারপর 5 তারিখ, যত সম্ভবত আগামী সপ্তাহ থেকে তোমাদের নতুন সিলেবাসের পড়াটা শুরু হয়ে যাবে, এবং জানুয়ারির 15 তারিখের মধ্যে এই কোর্সটা শেষ হয়ে যাবে। তোমাদের সাথে আসলে অনেক ভালো একটা সময় কাটাইছি, এবং আশা করি তোমরাও অনেক ভালো একটা সময় কাটাইছো। তো প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ আছে, তো আমাদেরও একটা শেষ করতে হবে নতুন একটা শুরুর জন্য। তো আমি ট্রাই করব যে জানুয়ারির 15 তারিখের ভিতরে যাতে পুরা ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আহ, তারপরে হচ্ছে আর্মি স্টেডিয়ামে যান নাই কেন? না, আমি আর্মি স্টেডিয়ামে যাই নাই, আসলে গরিব মানুষ। 4,000 টাকার টিকিট, এই 4,000 টাকা দিয়ে তো আমার সারা বছরের ভাতের খরচ উঠে। এই 4,000 টাকা দিয়ে আমি যেমন দেখতে, সানি ভাই বড়লোক মানুষ, তো সানি ভাই গেছে। আহ, আসো, এক এক করে সবাই আসো। আহ, এক এক করে সবাই আসো। আমি একটু এভরিওয়ান মেনশন করি যাতে সবাই চলে আসতে পারে। আজকের ক্লাসটা করতে যে আগের ক্লাস করা লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? মোটেও, ঠিক আছে। ওয়েট, সবাইকে একবার মেনশন দিই, তারপর শুরু করি। নাটকের ক্লাস তো দেওয়া আছে, ওই নাটকের ক্লাস তো ওইগুলিই পড়াবো। আমি ভাবতেছি নাটকের ক্লাসটা না দেই, তারপরও অনেকে চাবে নাটকের ক্লাসটা, তখন আবার নাটকের জন্য 5টা ক্লাস নিতে হবে, কোনো সমস্যা নেই। এটা যদি কোর্সের টাইম ওভারও হয়ে যায়, তারপরেও আমি আবার ক্লাস নিয়ে নিব। এর আগের বছর এরকমই করছিলাম। কারণ নর্মালি যেটা দেখা যায় যে উপন্যাস আর নাটক লাইন বাই লাইন আসলে কেউ পড়াতো না আগে কোনো কোর্সে। দেখলাম আমি পড়ানো শুরু করলাম, আশেপাশে সবাই দেখি পড়ানো শুরু করছে লাইন বাই লাইন। কারণ এইটা যদি লাইন বাই লাইন পড়ানো হয় তাহলে তো কোর্সটা অনেক বড় হয়। তো যাই হোক, আবার তোমাদেরকে যদি না পড়াই দিতাম, তোমরা আসলে উপন্যাসটা কখনোই লাইন বাই লাইন পড়তা না, কারণ স্টুডেন্ট বয়সে আমরাও কখনো পড়ি নাই। ওকে, সবাই আসছে। ওকে, তাহলে সবাই বলো, আমরা কি ক্লাসটা শুরু করব? সবাই কি রেডি? হ্যাঁ, আমরা কি রেডি? তোমাদের কি আগের দিনকার পড়া মনে আছে? কি হয়েছিল আগের দিন? আগের দিন কি হয়েছিল বলো তো? আজকে খালেক ব্যাপারীকে, মানে খালেক ব্যাপারীকে না, মূলত শাস্তি দিবে হচ্ছে আমেনা বিবিকে। মানে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীকে মজিদ আসলে একটা শাস্তি দিবে। তো সেই শাস্তিটা কি হতে যাচ্ছে তোমরা একটু দেখবা। যে মজিদ কিন্তু বলছিল, কাহিনীটা কি ছিল, যে খালেক ব্যাপারীর প্রথম ওয়াইফ, সে, তার বাচ্চা হয় না। সে চারিদিক থেকে শুনছিল যে আওয়ালপুরের পীর সাহেব যদি পানি পড়া দেয় এবং সে যদি পানি পড়াটা খায়, তবে তার বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ইচ্ছাটা যখন সে ব্যক্ত করলো তার হাজব্যান্ডের কাছে, অর্থাৎ খালেক ব্যাপারীর কাছে, খালেক ব্যাপারী ধলামিয়াকে দিয়ে পানি পড়াটা আনতে পাঠায়। কিন্তু ধলামিয়া মজিদকে কথাটা বলে দেয়। তখন মজিদ কিন্তু অনেক ক্ষেপে যায়। তো মজিদ মনে মনে ভাবে যে এই আমেনা বিবিকে একটা শাস্তি তো দিতে হবে। তখন মজিদ একদম ভুংচুং একটা চিকিৎসা করবে তার উপরে, যে আপনি এক কাজ করেন, আপনার বিবিকে নিয়ে আমার মাজারে আসেন, এবং আমি হচ্ছে তাকে কিছু পানি পড়া দিব এবং কয়েকটা টেস্ট দিব। সেই টেস্টে যদি সে উত্তীর্ণ হতে পারে, তবে আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। যদি 7-এর বেশি শিকল হয়, অর্থাৎ 14 বেরি অথবা
21-এর অধিক হয় তাহলে তো একটু সমস্যা আছে। তো আজকের পর্বে যেটা হবে সেটা হচ্ছে আমেনা বিবি মজিদের মাজারে আসবে তার সেই উল্টাপাল্টা চিকিৎসা নিতে, ঠিক আছে? তো এখন আমরা একটু যাই, আজকে আমরা পড়াটা শুরু করব। আমি নতুন বইয়ের সম্পর্কে জানি না, পুরান বইয়ের হিসাবে 110 নাম্বার পেজে আসবো, ঠিক আছে? আমাকে তো কালো লাগতেছে, কিন্তু আমাকে তো কালো লাগা যাবে না, আমি একটু মেকআপ টেকআপ দিয়ে আসি, দাঁড়াও। ওকে, এখন আমাকে আর কালো লাগবে না, ঠিক আছে? এখন আমাকে আর কালো লাগবে না, দেখছো? তো ঘটনাটা হচ্ছে আমরা পড়াটা শুরু করলাম, রেডি? দেখো মজা হবে এখন, কি হইতেছে দেখো। আচ্ছা, শূন্যতার কথা তেমনি বছরে বছরে যদি জানে, 1 মিনিট, আমরা এটা কত নাম্বার পেজে আছি? ও, এই পেজ তো পড়ছি আমরা, এই পেজ পড়ছি, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় পড়াটা শুরু হচ্ছে, এই জায়গায় দেখো, এই জায়গায় কাহিনী শুরু হচ্ছে এখান থেকে। আজকের পর্ব শুরু, রেডি? হ্যাঁ, আজকের পর্ব শুরু, চলো আজকের পর্বটা শুরু করে দিই। হ্যাঁ, সে নীরবতা যেন বিস্ময়করভাবে শক্তিমান, আর সেই শক্তি বিদ্যুৎ চমকের মতো শত শত ফলায় বিচ্ছুরিত হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। তথাপি মহাকাশের মতোই সে মাজার প্রগাঢ়ভাবে, প্রগাঢ় মানে কি? অত্যন্ত গাঢ়, হ্যাঁ, অত্যন্ত গাঢ় বা গভীর, আমরা বলি গভীরভাবে নীরব। আর মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা, মানে কি? আমরা বলতে পারি যে রহস্যে ঘেরা সেই মাজারটা, রহস্যে ঘেরা, হ্যাঁ, সেই মাজারটা। আচ্ছা, সে আমেনা বিবি চোখ আধা খুলে তাকায় সেদিকে, আর পলক ফেলে না। মজিদ আবার আর চোখে তাকায় তার দিকে। কি দেখে আমেনা বিবি? মাজারকে অমন করে কাউকে দেখতে দেখেনি, কারণ তার মনে ছিল প্রচুর কৌতূহল। কেন? তার মনে ছিল একটা আশা, যে মজিদের কথা যদি সে মানে, সে অনুসারে যদি চলে, তার একটা সন্তান পাবার সম্ভাবনা থাকবে। তার ঠোঁট বিড়বিড় করে, গলায় তেমনি সূক্ষ্ম সুরের লহরী খেলে। লহরী মানে কি বলতো? লহরী শব্দের প্রতিশব্দ কি? এটা হচ্ছে তরঙ্গ, হ্যাঁ, বা ঢেউ, তরঙ্গ বা ঢেউ। এবার কিন্তু পরীক্ষায় আসতে পারে সব, হ্যাঁ, অ্যাডমিশনগুলোতে। কিন্তু এবার সে থামে, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে গলায় কাশে। টানারে বইবার কন মানে কারে? এখন এই কথাটা কাকে বলতেছে? এই কথাটা খালেক ব্যাপারী, হ্যাঁ, খালেক ব্যাপারীকে মজিদ বলতেছে যে তানারে বসতে বলেন, আপনার ওয়াইফকে বসতে বলেন। ব্যাপারী বিবিকে বলে বহেন, আপনি করে কথা বলতেছে, হ্যাঁ। তারপর কি দেখো, মাজারের ধারটিতে আমেনা বিবি আস্তে করে বসে, তাকায় না কারো দিকে। পানে মানে কি? পানে মানে দিকে। মাজারের নীরবতা যেন তার বুক ভরিয়ে দিয়েছে। সে আবার চোখ বুজে থাকে, মনে হয় তার শাস্তি হয়েছে, আর কোনো আশা নেই। কিসের আশা নেই? বাচ্চা হবার কোনো আশা নেই। সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন মানে কি? হারিয়ে গেছে, মানে তার মনটা কিন্তু দমনা হয়ে আছে, লোভ বাসনার অবসান হয়েছে। তাই হয়তো মজিদের ভয় হয়, সে আর তাকায় না এদিকে, তবু বিড়বিড় করে নিজের ক্ষুদ্র কোট্রাগত চোখে, চমক জাগে থেকেই। আচ্ছা, এবার দেখো, ঘরের কোণে একটি পাত্রে পানি ছিল। এবার সেটা তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে। পানি পড়বে, সে পড়া পানি খেয়ে আমেনা বিবি পাক দিবে মানে কি? ওই যে মাজারের পরে 7টা ঘুরবে, হ্যাঁ, ঘুরবে। তার ঠোঁট তেমনই বিড়বিড় করে। বিড়বিড় মানে কি? ধরো সূরা তেলাওয়াত করতেছে, সূরা পড়তেছে, হ্যাঁ, সূরা পড়তেছে। পানির পাত্রটা তুলে নেয়, হয়তো তার হাত ঈষৎ মানে কি? হালকা দ্রুততর হয়। ঘরের মধ্যে প্রগাঢ় মানে কি? আবার বলতেছি, গভীর নীরবতা। এ নিঃশব্দতার মধ্যে তার গলার অস্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে। তার কণ্ঠ যদি সাপের গতি থাকে, তবে তার মনেও একটা উদ্যত মানে কি? আমরা বলতে পারি হিংস্র, হ্যাঁ, হিংস্র সাপ ফনা তুলে আসছে ছোবল মারবার জন্য। এটা কেন? কারণ এখানে সে একটা রিভেঞ্জ নিতে চাচ্ছে। কি নিতে চাচ্ছে? একটা রিভেঞ্জ নিতে চাইতেছে, হ্যাঁ, রিভেঞ্জ। কিসের রিভেঞ্জ বলো তো? যে আমেনা বিবির এত বড় সাহস কিভাবে হয়েছে যে আমার মতো একটা পীর থাকতে সে আওয়ালপুরের পীরের পানি পড়া খাইতে চাইছে? আমেনা বিবি বোঝা চোখে মজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামাবার সময় তার যে সাদা দুটো
পা দেখেছিল, সে পাই তার মনের সাপকে জাগিয়ে তুলেছিল। দেখো এবারে কি লুচ্চা লুচ্চা, পা দেখছে, খালি পা দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে, কারণ পা এত সুন্দর ছিল। দেখো সাপ জেগে উঠেছে ছোবল মারবার জন্য। এই ব্যাপারটা পড়বা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য, যদি এগুলো আমি সলভ করাবো এটা পড়ানোর পরে, অনুধাবনমূলক প্রশ্নের জন্য। হ্যাঁ, স্নেহ মমতাই যদি গলগলিয়ে গদগদ হয়ে জেগে উঠতো, তবে মজিদ রূপালী ঝালরওয়ালা চমৎকার শালু কাপড়টাই ছিঁড়ে এখানকার ঘর বাড়ি ভেঙে অনেক আগে প্রাণের ভয়ে পালিয়ে যেত, এবং যেত সেখানে যেখানে নির্মল আলো হাওয়া রোগ জীবাণু ভরা লালাসিক্ত কেতাবের জালির মধ্যে দিয়ে নিঃসৃত হয়ে আসে না উন্মুক্ত বিশাল আকাশপথে, যেখানে কাদামাটি লাগেনি এমন পা দেখে অন্তরের বিষাক্ত সাপ জেগে ওঠে, ফনা ধরে না। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ একটু দেখো ধরতে পারবা এখান থেকে 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 মজিদ পানিতে ফু দেয়, মানে দোয়া পড়তেছে, পানিতে ফু দিতেছে, আর আবছা হালকা আলোয় তার চোখ ক্ষুদ্র চক্কর খায়, কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারের ওপর নিবদ্ধ হয়। আজ তার দিকে তাকিয়ে মজিদের মনে হয় ব্যাপারীর মেদবহুল, মানে ব্যাপারী ছিল মোটা, সানি ভাইয়ের মতো, বুঝছো, সানি ভাইয়ের মতো পেট ফুলা ছিল, স্ফীত উদর সম্বলিত দেহটি, মানে তোমার পেটটা মোটা, দেহটি যেন অসহায়। একটু তফাতে সে যে মাথা নিচু করে বসে আছে, তফাতে মানে কি, ধরো সোফার উপরে, হ্যাঁ সোফার উপর মাথা নিচু করে বসে আছে, সে বসে থাকার মধ্যে তার কোনো শক্তি নাই। কারণ কি বলতো, কারণ তার মন ভালো নেই। হ্যাঁ, মন ভালো নেই, সে কিন্তু অনেক পাওয়ারফুল মানুষ। সে কেমন বসে আছে, বিস্তর জমি জমাও ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা। চোখ আবার ঘরে চক্কর খায়, হলুদ রঙের বুটিদার চাদরে ঢাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না, তবু থেকে থেকে সেখানেই চক্কর খায় মজিদের ঘূর্ণায়মান দৃষ্টি। মজিদের কিন্তু দৃষ্টি ভালো না, ওই একবার এদিকে দেখে একবার এদিকে দেখে, মানে আমিনা বিবির মানে পুরো শরীরটা সে স্ক্যান করে দেখতেছে, সোজা কথা হচ্ছে এরকম। একবার মজিদ উঠে দাঁড়ায়, এক সময় গলাকে সে আস্তে করে বলে, পানিটা দেন, এইবার খেলাটা শুরু। দেখো ব্যাপারীও তার স্থূল দেহটা নিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে পানিটা নেয়, তারপর আমেনা বিবির মৃত মানুষের মতো স্তব্ধ মুখের সামনে সেটা ধরে। মৃত মানুষ কেন বলছে, কারণ আমেনা তো প্রচুর টায়ার্ড হয়ে আছে। হ্যাঁ, প্রচুর কি হয়ে আছে বলো তো, প্রচুর টায়ার্ড। সে কিন্তু মানসিকভাবেও অনেক টায়ার্ড, আবার শারীরিকভাবেও কিন্তু সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, রোজা রাখছে। আমেনা বিবি চোখ খুলে তাকায়, আস্তে আস্তে পাপড়ি খোলার মতো, তারপর চাদরের তলে একটা হাত নাড়ে, সে হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসে পাত্রটি নেওয়ার জন্য। একবার তার চুরিতে অতি মৃদু ঝংকার হয়, মানে এখানে চুরির একটা আওয়াজ হয়। আমেনা বিবি কিন্তু অনেক ফিটফাট হয়ে থাকতো। আমেনা বিবি পাত্রটি কয়েক মুহূর্ত মুখের সামনে ধরে থাকে, তারপর তুলে ঠোঁটের কাছে ধরে। একটু পরে প্রগাঢ় নীরবতায় মজিদের সজাগ কানে সাবধানী বেড়ালের দুধ খাওয়ার মতো চুকচুক আওয়াজ এসে বাজে। বেড়াল মানে বিড়াল। হ্যাঁ, বিড়াল যখন চুরি করে দুধ খায় না, হ্যাঁ, বাসায় রেখে দেওয়া, তখন যে আওয়াজটা হয়, আমেনা বিবি যে পানি খাইতেছে সেই আওয়াজটাই হইতেছে। পান করার অধীরতা নেই, মানে কি অস্থিরতা নাই কোনো। খোদার নাম ছোঁয়া পানি, তালাবের সাধারণ পানি নয়, মানে এইটা কোনো পুকুরের পানি না। হ্যাঁ, পুকুরের পানি না, তাছাড়া তৃষ্ণার পানিও নয় যে শুষ্ক গলায় নিমিশেষে শুষে নিবে সবটুকু। মানে এটার তো একটা উদ্দেশ্য আছে এই পানি খাওয়াটার। হ্যাঁ, এই পানির কি বলতো, এই পানির একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য, ভালো মতো ক্লাস করো, দেখবা সব পারবা। উদ্দেশ্য আছে, যে এমসিকিউ দেখ না কেন সেইটাই পারবে, 100টা এমসিকিউ করাবো। হ্যাঁ, ধীরে ধীরে পান করে সে, বুকটা তার শীতল হয়, তারপর মুখ না ফিরিয়ে আস্তে শূন্য পাত্রটি বাড়িয়ে দিল। পায়ের মতো হাতটাও সুন্দর। মজিদ কিন্তু আবার ফিট খাই গেছে, হাত দেখা, একবার পা দেখা ফিট খায়, হাসুনির মায়ের পিঠ দেখা ফিট খায়, আবার হাত দেখা ফিট খায়। এই লোকটা ফিট খাইতে খাইতে পুরো ফিটকিরি হয়ে গেছে। মোমবাতির ম্লান আলোর মতে সে হাত শুধু সাদা নয়, অদ্ভুতভাবে কোমল, মানে কি নরম মোলায়েম। হ্যাঁ, নরম এবং মোলায়েম সেই হাত। এরপরে কি বলছে দেখি, এরপর বলছে হাতটি যখন আবার চাদরের তলে অদৃশ্য হয়ে যায়, তখন মজিদ বলে, তানার এবার উঠবার কন। ওকে, উঠছি, এখন পাক দেওয়ান লাগবো। পাক মানে কি, এখন ঘোরা লাগবে। হ্যাঁ, এই যে ঘোরা লাগবে, মূল কথা হচ্ছে লাগবে মজিদের। হ্যাঁ, এই যে ঠকবাজি শুরু,
মজিদের ঠকবাজি এখন শুরু। দেখো কি আউল ফল চিকিৎসা করবে দেখো কিন্তু। হ্যাঁ, আমেনা বিবি উঠে দাঁড়ায়, দাঁড়িয়েই মনে হয় বসে পড়বে, কিন্তু সামান্য দুলেই স্থির হয়ে যায়, কারণ তার মাথাটা চক্কর দিছে। হ্যাঁ, মাথাটা কি দিছে? চক্কর দিছে। আবার তোমরা ভাইবো না খুশির সংবাদ, হ্যাঁ খুশির সংবাদ না, আমি দোয়া দরুদ পড়তেছি, তানারে পাক দিবার কন, এই কথাটা মজিদ বলছে। ডাইন থিকা পাক দিবেন, আগে ডাইন পা বাড়াইবেন, বাড়ানোর আগে বিসমিল্লা কইবেন, এইটা হচ্ছে তার চিকিৎসা। হ্যাঁ, এইটা তার চিকিৎসা। দেখো কি ভংচং চিকিৎসা। এবার কি বলতেছে দেখো, মজিদ কোণে বসবে, এক কোণায় থাকবে। একবার সামনে দিয়ে যখন আমেনা বিবি ঘুরে যায়, তখন তার চোখ চকচক করে ওঠে আবছা অন্ধকারে। কালো রঙের পাড়ের তল থেকে আমেনা বিবির পা নিঃশব্দে বেরিয়ে আসে, একবার ডান পা আরেকবার বাম পা, কোনো শব্দ হয় না। কাছাকাছি যখন আসে তখন মজিদ একবার ঢোক গেলে তারপর কণ্ঠের সুর আরও মিহি করে তোলে। মানে দোয়া দরুদ পড়তেছে না, মজিদের চোখটা কোথায়? মজিদের নজর হচ্ছে ওর পায়ে। কারণ ধরো পুরা শরীরে ধরো বোরখা পরে আছে আমেনা বিবি, তো বোরখা পুরা পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত, তখন হাঁটার টাইমে কি করতে হয়? একটু তো বোরখার বাইরে এসে পড়বে পাটা। মজিদের ফোকাসটা ওইদিকে, দুষ্টু ছেলে। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে এক পা দুই পাক। হ্যাঁ, আমেনা বিবি স্বপ্নের ঘরে যেন হাঁটে, যে স্তব্ধতায় তার মুখ জমে আছে, সেই স্তব্ধতায় বিন্দু মাত্র প্রাণ নেই। ও মুখ কখনো যেন কথা কয়নি, হাসেনি, কাঁদেনি, কারণ সে একদম কি ফোকাসড, সে একদম ফোকাসড। হ্যাঁ, কারণ তার মনে তো একটা অস্থিরতা কাজ করতেছে। হ্যাঁ, অস্থিরতা অস্থিরতা কাজ করতেছে। মনেও তার কিছু নেই, অতীতের স্মৃতির মতো মনে পড়ে কি একটা বাসনার কথা, বছরে বছরে যে বাসনা অপূর্ণ থেকে আরও তীব্রতর হয়েছে, কি একটা অভাবের কথা, কি একটা শূন্যতার কথা, কি সেসব অতীতের স্মৃতির মতো অস্পষ্ট। একটা মহাশক্তির সন্নিকটে এসে মানুষ আমেনা বিবির আর সুখ দুঃখ অভাব অভিযোগ নেই। একটা প্রখার মানে তীব্র অত্যুজ্জ্বল আলো তার ভেতরের কানা করে দিয়েছে, সেখানে তার নিজের কথা আর চোখে পড়ে না। মানে তার টার্গেটটাই এখন তার একটা বাচ্চা হবে, নিজেকে নিয়ে সে এখন আর ভাবতেছে না, এমন বিমর্ষ হয়ে গেছে। এবার কি বলতেছে, আচ্ছা এবার দেখ, হ্যাঁ এবার কি হইতেছে দেখ, আস্তে আস্তে আসবে, একটা 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 গ্যাঞ্জাম আছে এই জায়গায়। আচ্ছা ভালো কথা, এক পাক দুই পাক, তারপর তিন পাকের অর্ধেক, ক ক পা এগুলেই মজিদকে পেরিয়ে যাবে। কিন্তু এমন সময় হঠাৎ বৈশাখী মেঘের আকস্মিক আবির্ভাবের মতো একটা বৃহৎ ছায়া এসে আমেনা বিবিকে অন্ধকার করে দিল। অর্থ না বুঝে মুখ ফিরিয়ে স্বামীর পানে তাকাবার চেষ্টা করলো, হয়তো তাকে আলি ঝালিও দেখলো, মানে আবছা আবছা দেখলো, কিন্তু তারপর আর কিছু দেখলো না, জানলো না প্যাচ পড়েছে তার পেটে, জানলো না মাজারের মধ্যে সাইতো শক্তিশালী লোকটি কি বলবার আছে, কপাক দিলে তার অন্তরের দয়া উতলে উঠত। মানে সে মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, অনেক বেশি তোমার টায়ার্ড ছিল না, ধরো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে প্রায় আড়াই পাক হইছে, সে একদম ঘুরে পড়ে গেছে। কি এক সিনারিও। এবার দেখো কাহিনীটা কি। ব্যাপারী বিদ্যুৎ গতিতে উঠে পড়ে অস্ফুট কণ্ঠে আর্তনাদ করে বলল, কি হইল কি হইল? ব্যাপারী আয় পড়ছে। হ্যাঁ, চোখের সামনে আমেনা বিবি মূর্ছা গেছে, মানে একদম মূর্ছিয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। বুটিদার চাদরটা আর তার হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারেনি বলে তার মুখটা খোলা, সে মুখে দাঁত লেগে আছে, মানে একদম তোমার কাহিল হয়ে গেছে। বাইরে মাজারে রহিমা আসে না। কেন রহিমা আসে না? কারণ বাইরে তো পুরুষ মানুষ আছে। বাইরে কি আছে বলো তো? বাইরে পুরুষ মানুষ আছে, পুরুষ থাকায়, ঠিক আছে, থাকায়। আচ্ছা, আজ আমেনা বিবি এসেছে বলে হয়তো আসতো, যদি সঙ্গে না থাকতো ব্যাপারী। মাজার ঘরের বেড়ার ফুটোতে চোখ পেতে সে ব্যাপারটা দেখছিল, সঙ্গে হাসুনির মাও ছিল। রহিমা মনে মনে স্থির করছিল, পাক দেওয়া চুকে গেলে আমেনা বিবিকে নিয়ে যাবে। পাক দেওয়া চুকে গেলে মানে কি? পাক দেওয়া শেষ হলে, শেষ হলে হ্যাঁ, আমেনা বিবিকে ভিতরে নিয়ে যাবে, শখ করে ফিরনিটা করেছে, তাকে খেতে দিবে, তারপর দু এক খিলি পান তাকে চিবোতে দিবে, সুখ দুঃখের আলাপ আলোচনা করবে। নিজে সে স্বল্পভাষী মানুষ, কিন্তু আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন একটা সমতা হবে না, দুজনেই তো বাচ্চা নেই। যাই কথা হোক না কেন, দেখতে দেখতে আলাপ জমে ওঠে। কিন্তু ফুটো দিয়ে রহিমা যে দৃশ্য দেখলো, তারপর গল্পগুজবের আশা তাকে ত্যাগ করতে হলো, যে না এই লোকটারে তো এবার হেল্প করতে হবে। ঠিক আছে, দেখো
ব্যাপারীর লজ্জা কাটিয়ে বাইরে এসে সে আর হাসুনির মা অতিথিকে ভিতরে নিয়ে গেল। যে এবার মানে তোমার কি বলে, হাসুনির মা এবং তোমার রহিমা দেখলো যে না, এই মহিলা তো পড়ে গেছে, এই লজ্জা পেয়ে মহিলাটা তো মরে যেতে পারে, তো তাকে ঘরের মধ্যে নিয়ে আসা বেটার। হ্যাঁ, এবার কি হলো দেখো, নিজে কই গেল, নিয়ে গেল পাজাকোল করে। পাজাকোল মানে বুঝো, ধরে বেঁধে নিয়ে গেল মুখে কথা ফোটাবার উদ্দেশ্যে। শখ করে তৈরি করা ফিরনির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প কথার কথা তারা ভুলে গেল, কারণ সিচুয়েশনটাই চলে গেছে অন্যদিকে। সিচুয়েশন কি, খারাপ হওয়ায়, খারাপ হবায়, তার ফিজিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, আচ্ছা, মজিদ আর ব্যাপারী মাজার ঘরেই চুপ করে বসে রইল। একটু দেখো, দুজনের মুখে চিন্তার রেখা। তারপর মজিদ আস্তে উঠে ঘরে অন্দর ঘরের বেড়ার পানে বৈঠকখানায় গিয়ে হুকা ধরিয়ে আবার ফিরে এসে ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। দুজনই এক এক করে হুকা টানে, কোনো কথা কারোর মনে নাই। মজা হবে এখন। মজিদ ভাবে এক কথা, যে আমেনা বিবি পীরের পরা পানি খাবার শখ হয়েছিল, সে আমেনা বিবির ওপর আকার ইঙ্গিতে বা মুখের ভাব প্রকাশ না করলেও মজিদের মনে কিন্তু একটা নিষ্ঠুর রাগ দেখা গেছিল। তার এক নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আজ সন্ধ্যার পর আবছা অস্পষ্ট আলোয় আমেনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তি বিধানের সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরও নিষ্ঠুরতম শানিত হয়েছিল। তার এত সুন্দর পা, হ্যাঁ, সে দেখছে যে সে এত সুন্দরভাবে থাকে, এই মহিলারে তো আমি শাস্তি দিবই। হ্যাঁ, এই মহিলা তো সেই পাশের বাসার ভাবি, একে তো আমি শাস্তি দিবই। এবার কি বলতেছে দেখো, বলতেছে কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমেনা বিবির মূর্ছা যাওয়া সমস্ত কিছু যেন গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও সে যেন ফসকে গেল। সে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে, তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেয়ে লোকটি যেন চরম বাহাদুরি দেখালো, সমস্ত আস্ফালনের মুখে চুন দিয়ে দিল। যে তার প্ল্যান কিন্তু একবারে গায়েব করে দিছে। ঠিক আছে, এইবার দেখো, হুকাটা রেখে হঠাৎ ব্যাপারী কথা বলে উঠলো। ব্যাপারী এবার বলতেছে, দিনভর রোজা রাখনে বড় দুর্বল হয়েছে তাই। মানে জামাই আসলে বুঝার চেষ্টা করতেছে, সে মনে করতেছে ব্যাপারটা নর্মাল। হ্যাঁ, সে কি মনে করতেছে দেখো তো, ব্যাপারটা নর্মাল, কিন্তু ব্যাপারটা নর্মাল না। দেখো, মজিদ এবার একটা খেলবে, একা একা খেলবে। কি খেলা? মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোজা রাখলে দুর্বল হয়েছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়া দিলাম তা কিসের জন্য দিছি? মজিদ কিন্তু ফাপড় নিতেছে। হ্যাঁ, মজিদ কিন্তু চরম ফাপড় নিতেছে, এবার ফাপড়বাজ। হ্যাঁ, চরম ফাপড় নিতেছে। দেখো, শরীরে তাকত হইবার জন্য না। এবার দেখো উল্টা কথা হইতেছে, যে ও মাথা ঘুরে কেন পড়লো? হ্যাঁ, মাথা ঘুরে কেন পড়ছে? আমি যে ওরে পানি পড়া দিছি, এটা তো শক্তি পাওয়ার জন্য দিছি, তাইলে অন্য সমস্যা আছে। এমন তাসির হেই পানি পড়ার যে পেটে গেলে 1 মাসের ভুখা মানুষও লগে লগে চাঙ্গা হয়ে যায়। শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হন নাই। মানে মজিদ এতটাই শিওর, হ্যাঁ, সে এতটাই শিওর যে অন্য কোনো ঝামেলা আছে। দেখো, মজিদ এবার থামে। ওই দিকে তো খালেক ব্যাপারী মাথা নষ্ট, কি হয়েছে? যে আমার বউ কি আবার ওই তাহের কাদের রতনের বুড়ির মতো কাহিনী করছে নাকি? কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের দিকে, কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে। এই প্রশ্নটা হচ্ছে এরকম যে, ধরো এই যে আমাদের জাওয়াদ আছে না, তো জাওয়াদের যেই বান্ধবী আছে মৌসুমী, তো জাওয়াদ তো জানে মৌসুমী অনেক ভালো, ছেলেদের সাথে কথাও বলে না। হঠাৎ করে জাওয়াদের আরেক ফ্রেন্ড আমাদের ক্লাসে, ধরো এই যে ধরো জেরিন জাওয়াদ, ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো জেরিন জাওয়াদকে বলছে, এই তুই জানিস আমি তো মৌসুমীকে, এতটুকু বইলে থেমে গেছে। আর জাওয়াদের তো সব কিছু একদম মাশাল্লাহ। জাওয়াদ তো ভয় পাইতে, কি হয়েছে মৌসুমীর, আমার মৌসুমীর কি হয়েছে? তো এখন এই খালেক ব্যাপারীর মনেও এই জাওয়াদের মতো প্রশ্নটা জাগছে, কি হয়েছে আমার বিবির, কি হয়েছে? দেখো তো এই কেন তানি অজ্ঞান হয়েছেন, প্রশ্ন করছে যে কেন এই ঘটনাটা কেন হয়েছে। এবার একটু দেখো তো, আপনি তানার স্বামী কেমনে কই মুখের উপরে। ওই যে জেরিন জিয়া কইতেছে, আরে তুই তোর প্রিয় বন্ধু, তোকে কিভাবে বলি মেয়েটা আসলে, হ্যাঁ, এভাবে বলতেছে। দেখো, হঠাৎ ব্যাপারীর চোখ সন্দিগ্ধ হয়ে উঠলো। মানে কি, তার মনে একটা সন্দেহ জাগলো। ঠিক আছে, সন্দেহ জাগলো, আয় হায় কি হয়েছে, এবার তো শেষ আমি। তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ কানিয়েছে, মানে কোনা দিয়ে তাকায় দেখতেছে, ও মজা নিতেছে। হ্যাঁ, মজা নিতেছে।
ব্যাপারীর চোখ সন্দেহের জোয়ার আসুক, আসুক ক্রোধের অনল কণা। অনল মানে কিন্তু আগুন, হ্যাঁ, অনল মানে কি আগুন। আচ্ছা, মজিদ আস্তে আস্তে হুক্কাটা তুলে নেয়। মজিদ হুক্কাটা নিছে, হ্যাঁ, হুক্কাটা এই যে মুখে নিছে, মুখে নিছে। এখন তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না, তার আলোর ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত টাটকা লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানি চেয়ে থাকে মজিদ, দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা। মানে মজিদ এমন ভাবে অ্যাক্ট করতেছে, হ্যাঁ, ও কিন্তু অ্যাক্ট করতেছে যে কি হয়ে গেছে, তাতে বিদ্বেষ নেই, পতিতের প্রতি ক্রোধ নেই, আছে শুধু অপরিসীম ব্যথাহত প্রশ্নের নিশ্চুপতা। ব্যথাহত মানে কি? ব্যথা আহত। দেখি সেই প্রশ্নটা কেমন হবে। আচমকা ব্যাপারে মজিদের একটি হাত ধরে বসে, হাত ধরে বসে। ধরো জাওয়াদ কার হাত ধরে, না জেরিনের হাত তো ধরা যাবে না, ধরো এই যে আপনের হাত ধরে বসছে। এই আপন, কি হয়েছে? মৌসুমীর কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা, ধরে বসে। তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে, বলে কেন তানি অজ্ঞান হয়েছে? কি হয়েছে তার? ভিতরে কি কোনো কথা আছে? হ্যাঁ, এমন কিছু হয়েছে, এমন কিছু হয়েছে যে আমারে কইতে আপনি লজ্জা পাইতেছেন। ঠিক আছে, তাহলে এইবার দেখো, এবার কি বলতেছে। একবার বলে বলে ভাব করে মজিদ তারপর হঠাৎ সোজা হয়ে বসে রসনা সংযত করে। সংযত মানে কি? তার মানে এই ঘটনাটা সাজাইতেছে, বুঝতে পারছো? ঘটনাটা এমনভাবে সাজাইতেছে যাতে আরো জমে খেলাটা। মাথা নেড়ে বলে, না কন যায় না। থেমে আবার বলে, তো একটা কথা আমার কন দরকার, তানারে তালাক দিয়া দেন। মানে ধরো জেরিন এখন বলতেছে না, আর ওইদিকে তোমার হচ্ছে আমাদের জাওয়াদের তো মাথা নষ্ট হয়েছে, হাঁসফাঁস করতেছে। ঠিক আছে, ওর তো মনে হয় হাই ব্লাড প্রেশার উঠে গেছে। তো এখন জেরিন বলতেছে, না থাক, বলবো না। তো ওই যে ওই কথাটা, তোমাকে না একটা কথা বলতে চাইতেছি, তো বলো। না থাক, বলবো না। তো কই লিখে আমার কথা বলতে চাইতেছিস? জাওয়াদ তো খেপে গেছে। ঠিক আছে, এখন হঠাৎ করে ধরো জেরিন বলছে জাওয়াদকে, তুই মৌসুমীকে ছেড়ে দে, তালাক দেন। ঠিক আছে, এবার কি বলতেছে, আমিনা বিবিকে সে তালাক দেবে? ওর তো মাথায় হাত। 13 বছরের ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং এত বছর, প্রায় কত বছর? 17 বছর, প্রায় 17 বছর, কারণ এখন তার বয়স 30 যাবৎ ঘর কন্যা করছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, পরবিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। থাকলে কি আরেকটা বিয়ে করতো? কিছু থাকলেও তা তানু বিবি আসার পর থেকে একদম গা ঢাকা পড়ে গেছে। কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না ওঠে এমন নয়। আড়ালে আবডালে মানে কি? আশেপাশে কোনো একটা সম্পর্ক হবে না, এটা তো না। এতগুলো বছর একটা মানুষের সাথে থাকে, তার মনে তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে, তাই না? এবার কি বলতেছে দেখো, এবার দেখো, হ্যাঁ, তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী হক চকিয়ে ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে। মানে ধরো এখন ওই যে আমাদের জাওয়াদ এমনি বসে গেছে, আর জেরিন তো মজা নিতেছে ওই সাইড থেকে। ঠিক আছে, এখন দেখো তাহলে মৌসুমীকে কি আসলেই ছেড়ে দিবে সে? আচ্ছা, মজিদ কিছু বলে না, বাইরের ম্লান জ্যোৎস্নার দিকে তাকিয়ে বেদনা ভারী চোখে চেয়ে তেমনই স্থিরভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না, তখন সে আলগোছে মানে কি? তখন সে নীরবে, হ্যাঁ, কিছু একটা বলে। কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন আর কন স্থির করছি। তহুর বাপের কথা মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আসতে বলে। দেখো, কথাটা কইতাম, একটা কথা বলতাম, কিন্তু এক কারণে এখন না কওনি স্থির করছি, যে এখন আর বলতে চাইতেছি না। তহুর মানে এটা তাহের, হ্যাঁ, তাহের, ওই যে তাহের, কাদের, রতন তার বাপের কথা বলতেছে। হ্যাঁ, রতন তার বাপের মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আস্তে আস্তে বলে। মজিদ তখন বলে, হ্যাঁ আমার তো মনে আছে। হে, তহুর বাপের কথা মাইনছেরে ভুলে গেছে, মানুষ তার বাপের কথা ভুলে গেছে, এমন কি তার রক্তের পোলামাইয়ারাও ভুলে গেছে, যে হাসুনির মাও তো তার বাপরে ভুলে গেছে। কিন্তু আমি ভুলবার পারি নাই, কেন জানেন? যন্ত্রচালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে। মজিদ বলে, কেন? কারণ হেই ব্যাপার থিকা একটা সোনার মতো মূল্যবান কথা আমি শিখছি। কথাটা হইল এই, পাক দিল আর গুনাগার দিল, পাক দিল হোক আর গুনাগার দিল হোক, যদি এক সুতায় বাধা থাকে, আর কেউ যদি গুনাগার দিলে শাস্তি দিবার চায়, তখন পাক দিলে শাস্তি পায়। মানে কথাটার অর্থ, যেই ব্যক্তিটা নেককার, হ্যাঁ, যেই ব্যক্তিটা নেককার বান্দা আল্লাহ তাআলা কি করে? তাকে বাজিয়ে দেখে। আল্লাহ তাআলা
তাকে, হ্যাঁ, তাকে পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে। কেন পরীক্ষা করে দেখে? যে তার মনে কোনো ধরনের কুফরি আছে কিনা, বিপদে পড়ার পরও সে আল্লাহ তাআলাকে ডাকতেছে কিনা। হ্যাঁ, এবার একটু দেখো তারপর কি বলতেছে দেখো, বর্তমানে মনটা বিক্ষিপ্ত হলেও, মানে মনটা চারিদিকে ছড়ে ছিটে থাকলেও ব্যাপারী কথাটা বোঝে। তার ও আমেনা বিবির দিল এক সুতোই বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে সে বন্ধন ছিন্ন করতে হবে। তার মানে বুঝছো, আমেনা বিবিকে যদি শাস্তিই দিতে হয় তাহলে তুমি খালেক ব্যাপারীর সাথে তার বন্ধনটা ছিন্ন করে ফেলো। অতএব তাকে তালাক দেওয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছে। সেটা হচ্ছে তাহেরের বাবাকে। তাহেরের বাবাকে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে। পাপীও ভালো মানুষের ওপর দুষ্টু আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের চোখে আমেনা বিবি হচ্ছে পাপী, কিন্তু মজিদের চোখে তাহেরের বাপ কিন্তু পাপী কম, কিন্তু সে আত্মহত্যা করছে। তো তার যে রুহের একটা কান্না, সেটা যদি মজিদের উপরে পড়ে তাহলে মজিদের তো কঠোর শাস্তি হবেই। আচ্ছা, মজিদের হাত তখনও খালেক ব্যাপারে ছাড়েনি, মানে দুজন দুজনের হাত ধুয়ে আছে। আসলে মনে অনেক কষ্ট, একজন আরেকজনকে আরেকটু পর জড়ায় ধরবে। এবার কি বলতেছে দেখো, সে হাতে এক টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কি কিছু সন্দেহ করেন? যে আপনি কি কিছু সন্দেহ করেন আমার বউডার হইল কি? সন্দেহের কোনো কথা নাই। পানি পড়াটা খাইয়া তিনি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা গেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথা নেই। খোদার কালামের সাহায্যে যে কথাটা জানা যায় তা সূর্যের রোশনার মতোই সাফ। রোশনাই মানে কি? সূর্যের আলোর মতোই পরিষ্কার, আলোর মতোই পরিষ্কার। আর বেশি আমি কিছু কমু না, তানারে তালাক দিয়া দেন। এ সময় হাসনের মা ভেতর থেকে বেরিয়ে এলো, ঘোমটা টেনে তেরছাভাবে দাঁড়ালো। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বেটি? সে বলতেছে, তানার হুশ হইছে। কার? এটা আমেনা বিবির। আমেনা বিবির হুশ হইছে, বাড়িতে যাইবার চাইতেছে। মজিদের হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়ালো, মুক্তার কুঠি বেহারাদের ডেকে পাঠালো। বেহারা কি করে? পালকি বহন করে। পালকি বহন করে, হ্যাঁ, পালকি বহন করে। পালকিটা অন্দরে পাঠিয়ে দিল। অন্দরে মানে কি? ভেতরে, রুমের ভেতরে পাঠিয়ে দিল, যে তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আমরা বাসায় যাব। এখন কি বলতেছে দেখো, হ্যাঁ, অনেক কষ্ট ব্যাপারীর মনে, এখন অনেক কষ্ট, ঠিক যেমন কষ্ট আমাদের জাওয়াদের মনে। আমেনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্যে দিয়ে চলে যায়, কিছুক্ষণ পরে গাছলার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে অন্য মনস্ক খেয়াল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব, কোনো কথা কয় না। হঠাৎ ব্যাপারী চলে গেল তার মনের কথাটা না জেনে। হঠাৎ এক সময় একটা কথা স্মরণ হয় মজিদের কিন্তু একটু পরে বিয়ে হবে। কথা কিছু না, একটা দৃশ্য, আবছা আলোর দেখা, কালো পাড়ের নিচে একটা সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখলো না বলে হঠাৎ বুকের মধ্যে কেমন একটা আফসোস বোধ, কেমন একটা আফসোস করলো, বোধ করে মজিদ। মানে ধরো, ওই যে ধরো জাওয়াদ, ধরো প্রথমবার আজকে কলেজে গেছে, হ্যাঁ, জাওয়াদ আর কয়দিন পর কোথায় যাবে বলো তো? আর কয়দিন পর ইউনিভার্সিটি যাবে। ধরো জাওয়াদ গেছে হচ্ছে কোন ইউনিভার্সিটিতে গেছে? ধরো উত্তর দক্ষিণ নামে একটা ইউনিভার্সিটি আছে, বুঝছো, বাংলাদেশে খুব ভালো ইউনিভার্সিটি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। তো এই উত্তর দক্ষিণে গেছে জাওয়াদ, হ্যাঁ। তো উত্তর দক্ষিণে যায় তিনি প্রথম দিন মৌসুমীকে তো ছেড়ে দিছে। তো একটা মেয়েকে দেখছে, নতুন একটা প্রিয় বান্ধবী দেখে না, পরক্ষণে ক্লাস থেকে বের হয়ে আসার পর সে মেয়েকে আরও খুঁজেই পায় নাই। তাই জাওয়াদের মন হাঁসফাঁস করে, আমি আর দেখা পেলাম না তার, কি করতে আমি উত্তর দক্ষিণে ভর্তি হলাম। এবার বলতেছে দেখো, তারপর মনে মনেই সে হাসে। দুনিয়াটা কত বিচিত্র, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, কিন্তু সে ফুল শয়তানের চক্রান্ত। মজিদ আবার শক্ত লোক, 7 জন্মের চেয়েও শয়তান তাকে কোনোভাবে দুর্বল মুহূর্তে আচম্বিতে আক্রমণ করতে পারবে না। আচম্বিতে মানে হঠাৎ, হ্যাঁ, হঠাৎ তাকে আক্রমণ করতে পারবে না। সে সদা হুঁশিয়ার। এবার দেখো, এত বড় সমস্যা ব্যাপারীর জীবনে কখনো দেখা দেয়নি। ব্যাপারী কিন্তু এবার আসলে ব্যাপারীর সব কিছু মানে
ভয় আছে ব্যাপারে। নিজের চোখে কখনো কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীর দাও দাও করে আগুন জ্বলে উঠতো, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না। আবার একটা কিছু গোলযোগ আছে যে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। গোলযোগ মানে কি, একটা ঝামেলা আছে। হ্যাঁ, সে বলতেছে নিজের চোখে তো আসলে ব্যাপারটা বুঝে নাই, কিন্তু একটা ঝামেলা আছে, এটা সে বুঝতে পারছে। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা নিজের বুদ্ধির জোরে জানেনি, খোদার কালামের সাহায্যেই তো সে কথা জেনেছে। এবং মানুষ মজিদ তার অন্তর বিবেচনার জন্যই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ, ব্যাপারী কষ্ট পাবে এমন কথা কি করে বলে। মানে ব্যাপারীও দমনা হয়ে গেছে যে আসলে মজিদকে কি আমি অবিশ্বাস করব, কিন্তু পরক্ষণে সে বলতেছে সে পানি পড়া খায়, তো আসলে খোদা তালার কালামের উপর তো আমি অবিশ্বাস করতে পারি না। মানুষের মনে এত কুসংস্কার ছিল তখন, বুঝছো, এত কুসংস্কার ছিল। আচ্ছা, কত নাম্বার পেজ? পেজ নাম্বার, আমার সাথে তোমার পেজ নাম্বার নাও মিলতে পারে, 115, 115, কারণ আমার বইটা 2014 সালের। এবার কি বলতেছে দেখো, বৈঠকখানা হুকার নীলাভ ধোয়ার অন্ধকার হয়ে যেত, ব্যাপারীর চোখে ধোয়া ভাসে, মগজেও কিছু গলিয়ে ঢুকে তার অন্তর্দৃষ্টি আবছা করে দেয়। ব্যাপারী ভাবে আর ভাবে, মানুষের সঙ্গে হু হা করে কথা কয়, 10 প্রশ্নে 1 প্রশ্নের জবাব দেয়, একটা কথাই তার মনে ঘোরে। এক সময় সেটা সোজা মনে হয়, এক সময় কঠিন। একবার মনে হয় ব্যাপারটা হ্যাস্ত ন্যস্ত একটি মাত্র শব্দের 3 বার উচ্চারণে, আরেকবার মনে হয় সে শব্দটা উচ্চারণ করাই ভয়ানক দুরূহ ব্যাপার। দুরূহ মানে টাফ, টাফ ব্যাপার। জিহ্বা খসে আসবে, তবু সেটা বেরিয়ে আসবে না মুখ থেকে। মানে ব্যাপারীকে দেখে মনে হইতেছে নর্মাল, কিন্তু ব্যাপারের মনটা আসলে যে কতটা কঠিন হয়ে আছে এটা বোঝা যাইতেছে না। এবার কি বলতেছে দেখো, কি আমি বুঝলাম না মজিদ, দাঁড়াও, তোদের কমেন্ট আসলে একটু পরে পরে আসে। হ্যাঁ, এবার দেখো, 13 বছর বয়স থেকে যে তার ঘরে বসবাস, তার জীবনের অলিগলির সন্ধান করে, যদি কিছু নজরে পড়ে যায় হঠাৎ, দীর্ঘ বসবাসের সরল ও জানাপথ ছেড়ে ঝোপঝাড় খোঁজে, ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়, কিন্তু আপত্তিকর কিছুই তো নজরে পড়ে না তার। আমিনা বিবি ছিল রূপবতী, অনেক সুন্দর, কিন্তু কোনোদিন তার রূপে ঠাঁট ছিল না। হ্যাঁ, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। মানে তার যে রূপ দেখাইতে হবে মানুষকে, সে এরকম কখনো ছিল না। হ্যাঁ, কিন্তু সৌন্দর্যের চেতনাটাও তার ওরকমভাবে ছিল না যে মেনটেন করে চলতে হবে। চলনে বলনে ওই বেহায়াপনাও ছিল না। ঠান্ডা শীতল ধর্মভীরু ও স্বামীভীরু মানুষ, সে এমন কি অন্যায় করতে পারে যে তার এমন শাস্তি হলো? হ্যাঁ, তার এমন শাস্তি, কেমন শাস্তি? যে তাকে প্রথমত তার বাচ্চা হবে না, দ্বিতীয়ত তাকে তালাক দিল। হ্যাঁ, যে তার এত শাস্তিটা কেন হলো? প্রশ্নটা মনে জাগতেই মজিদ একটা কথা হুঙ্কার দিল, যেন তাকে সাবধান করে দেয়। মজিদ আবার বাটপারি করতেছে। দেখো, কথাটা মজিদ প্রায় বলে বলে মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না, তাকে দিয়ে কিছু বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে করতে পারে না, এবং করলে সব সময় সে সমাজের কাছে ধরা পড়বে না এমন। ধরো এখন ধরো তোমার এই যে আমাদের জাওয়াদ আর মৌসুমীর ধরো ভালোবাসা অতি গভীর। হ্যাঁ, এমন টাইমে ধরো জেরিন এসে বলতেছে যে জাওয়াদ আসলে মৌসুমী কি ভালো, তখন জাওয়াদ আবার হিরিক নিয়ে বলতো এই ভালো না, মানে ও অনেক ভালো। তখন মৌসুমী একটা কথা বলে দিছে যে তোদের সম্পর্কের আগে ওকে কি তুই দেখছিস ও কিভাবে চলতো, কার সাথে মিশতো? জাওয়াদের মনে তো এবার মাথায় হাত এসে পড়ছে, আরে আসলেই তো রিলেশনের আগে তো ওকে কখনো আমি দেখিনি, ও কার সাথে ঘুরতো, কার সাথে কথা বলতো। এই যে মনে যে খচখচানি ভাবগুলো আশেপাশের মানুষ ঢুকাই দেয় না, এই মজিদ হচ্ছে এই ভাবটা ঢুকাই দিল ওর মনে। হ্যাঁ, যে আসলে চেহারা দেখে তো মানুষের ইয়ে বুঝতে পারবেন না আপনি, কখনো যদি কিছু কইরা থাকে তাহলে আপনি কি টের পাবেন? টের তো পাবেন না। কিন্তু খোদার কাছে কোনো কিছু ফাঁকি নেই, তিনি সব দেখেন, সব জানেন। কথাটা ভাবতেই ব্যাপারের কান দুইটাতে রং ধরে। পশু পক্ষীকেও না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ, মানে গর্হিত মানে বর্জনীয় কাজ, হ্যাঁ বর্জনীয় কাজ ব্যাপারী কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে। বলতেছে ব্যাপারীও কি ক্লিয়ার? ব্যাপারীও তো খারাপ কাজ করছে। যদিও আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কারণ একটা ইমেজ হয়ে যাওয়ার পর মানুষ তো বিশ্বাস করবে না। মানুষ ভাবে ও তো ভালো মানুষ, ও কি খারাপ কাজ করতে পারে? কিন্তু সে কথা খোদা তাআলা ঠিকই জানেন, তার কাছে তো ফাঁকি দেওয়া যায় না। যে খোদা তাআলা তো ঠিকই জানে, তার কাছে কি ফাঁকি দেওয়া যাবে? তা তো দেওয়া যাবে না। কি জাওয়াত, ফাঁকি দিতে পারবা? আমার কাছে নাই দিলা, আল্লাহর কাছে কি দিতে পারবা? এবার কি বলো? হ্যাঁ, আসলেই আসলেই। এবার দেখো, এবার কি হইতেছে খেয়াল করো।
না, মজিদের কথায় ভুল নেই। সহসা খালেক ব্যাপারী মন স্থির করে ফেলে, খালেক ব্যাপারী ফাইনাল করে ফেলে। হ্যাঁ, এর 3 দিন পর যে আমেনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটা স্তব্ধ বজ্রাহত মন, হ্যাঁ বজ্রাহত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে সে বাপের বাড়ি রওনা হয়। চলে গেল বাপের বাড়িতে, টাটা বাই বাই সি ইউ। এবার কি বলতেছে দেখো, বহুদিন বাপের বাড়ি সে যায় না, তবু যেখানে যাচ্ছে বলে মনে কিছু আনন্দ নেই। আনন্দ থাকবে কেন বলো তো, আনন্দ থাকবে কেন? কারণ সে সংসার ফেলে চলে যাইতেছে। তখন কি আর আনন্দ আসবে? সংসার ফেলে চলে যাচ্ছে দীর্ঘ 17 বছর পর। হ্যাঁ, পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রু দেখা দেয় না, কারণ তার মন হয়ে গেছে ভার, মন ভার। সে আশেপাশের আর কিছু ভাবতেছে না। দেখো কি কষ্ট। ওকে, ওই দেখ, লাবিবা ভাবছে মজিদ আমেনা বিবিকে বিয়ে করবে দেখা এটা তালাক দিতে বলতেছে। দেখ, কারণ আমেনা বিবিরে যদি মজিদে বিয়ে করতো তাহলে ঘটনাটা কি হইতো? তাহলে লাল শালু হইতো না, অন্য কিছু হইতো না। এবার দেখ, সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছিল মাজারের পাদদেশে নিচে। ঘটনা রোশনাই হয়ে উঠেছে। সে আলোয় রূপালী ঝালরটা আজ অত্যাধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। মজিদ বিয়ে করবে, এখনই বিয়ে করবে। হ্যাঁ, আচ্ছা, তাকিয়ে থাকে। কোথায় তাকিয়ে থাকে? আচ্ছা, আমি কি কোনো লাইন, এটা বাদ গেছে। হ্যাঁ, তবে পথে একটা জিনিস দেখলে হঠাৎ তার বুক ভাসিয়ে কান্না আসতো। সেটা হলো থোতামুখের তাল গাছটা। থোতামুখ মানে বুঝছো, ভোতামুখের একটা তাল গাছ ছিল। হ্যাঁ, মানে এই তাল গাছটা দেখে মনে করতো যে আমি তো চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে সেই পয়েন্টটা। ওই যে আমরা যখন ধরো গ্রামের বাড়িতে যাই, ঢাকায় যখন এন্ট্রি করি, কোন একটা পয়েন্ট দেখে আমরা বুঝতে পারি না যে ঢাকায় তো চলে আসছি, আর একটু পরে বাসা। তো ওরকম বহুদিনের গাছ ঝড়ে পানিতে আরো লোহা হয়ে উঠেছে যেন প্রথম জৈবনে। নাইওর থেকে, নাইওর কথাটা হচ্ছে বাপের বাড়ি, এটা একটু মনে রেখো। নাইওর মানে বুঝবা হচ্ছে বাপের বাড়ি। হ্যাঁ, বাপের বাড়ি থেকে ফিরবার সময় পালকির ফাঁক দিয়ে এই গাছটা দেখেই সে বুঝতো যে এটাই স্বামীর বাড়ি। ওটা নিশানা আনন্দের আর সুখের। সেদিন রাতে কে যেন মানে, হ্যাঁ, মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। দেখো, ঝালর একদিকে ঔজ্জ্বল্য, ঔজ্জ্বল্য কিন্তু একটা নাউন। ঔজ্জ্বল্য কি? একটা নাউন। হ্যাঁ, বা উজ্জ্বলতা, উজ্জ্বলতা এইটা কি? এইটা একটা নাউন। কিন্তু একটু মনে রেখো, যদি বলে উজ্জ্বল, এইটা কিন্তু একটা বিশেষণ। উজ্জ্বল শব্দটা একটা বিশেষণ। এগুলা পরীক্ষায় আসবে, তোমরা আমারে কেউ ভ্যালু দাও না, বুঝছো? এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখবা অ্যাডমিশনে তোমরা একটা জিনিস খেয়াল করো, বিশেষ করে সি ইউনিট, এই ইউনিট, বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, তোমাদের ম্যাক্সিমাম পড়া দেখবা এই ফার্স্ট পেপারের ভিতর থেকে জিনিসপাতি নিয়ে আসছে। ওই দিন আমি বলছিলাম না যে রিজু শব্দের বিপরীত শব্দ কি? বঙ্কিম। এবারকার বিসিএস এই প্রশ্নটা আসছে। আমি কি মানে ওই রকম ভাবে তো কখনো বলি না যে আমি যা পড়াবো তাই আসবে। কথাটা হচ্ছে তোমরা যা পড়বা তাই আসবে। টিচাররা সবসময় বলে না, আরে আমি যা পড়াই, আমি তো বিগত 10 বছর ধরে বুয়েটের ছাত্রছাত্রী প্রডিউস করতেছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রডিউস করতেছি। এত বড় কনফিডেন্স আমার নাই, কিংবা আমি ওরকম যোগ্যও না। কিন্তু তারা যখন এটা বলে না আমি যা পড়াবো আমার স্লাইড থেকে সব আসবে, অ্যাকচুয়ালি তাদের স্লাইড থেকে সব আসবে না। তোমরা যা পড়বা সেখান থেকেই সব আসবে, যদি পড়ার মতো পড়া হয়। ঠিক আছে, ডোন্ট গেট মি রং। পড়ার মতো পড়লে ওই পড়ার বাইরে থেকে কিছু আসে না। আধ্যাত্মিক প্রশ্ন তো আর করবে না, বইয়ের প্রশ্নই তো করবে। হ্যাঁ, এবার একটু দেখো, মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে ঔজ্জ্বল্য কম, উজ্জ্বলতার দীর্ঘ পাতের মধ্যে ওইখানে কেমন একটু অন্ধকার। কাছে গিয়ে হাতে তুলে দেখে ঝালরের রূপালী ঔজ্জ্বল্য সেখানে বিবর্ণ হয়ে গেছে। বিবর্ণ মানে কি? রংহীন। হ্যাঁ, পুরানো হয়ে গেছে। কথাটার অর্থ হচ্ছে এরকম যে পুরানো হয়ে গেছে, সুতাগুলো খসে এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে, তার ভুরু কুচকে যায়। ঝালর বিশিষ্ট অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনের শৌখিনতা কিছু যদি থাকে তবে তা এই কয়েক গজ রূপালী চাকচিক্য, এই উজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে। এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে রাখে। এটার একটা কারণ আছে, এটার একটা কারণ আছে, বুঝছো? একটা কারণ আছে। কারণ কি জানো? তিনি যখন মাজারের এই কাপড়টা চেঞ্জ করে না, মাজারের কাপড়টা না ভালো দামে সেল করা যায়, ভালো দামে সেল করা যায়। হ্যাঁ,
ভালো দামে সেল করা যায়। তো যদি এটা পুরাতন হয়ে যায় তাহলে তো এটা মানুষ কিনবে না। দেখো, অবশ্য 2 বছর 3 বছর অন্তর অন্তর মাজারের গাত্রাবরণ বদলানো হয়। গাত্রাবরণ মানে সেই কাপড়টা, হ্যাঁ, সেই কাপড়, শালু, সেই শালু, হ্যাঁ, এটা চেঞ্জ করা হয় এবং বদলাবার খরচ বহন করে খালিক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। যেমন ধরো মাজারে যদি তোমার টাকার জিনিসপাতি থাকে, মানুষ যদি দোয়া দরুদ পড়ে সেখানে এসে, ওই যে আমরা সবসময় এটা করি না যে ধরো কেউ যদি মসজিদ তৈরি করে দিয়ে মারা যায়, তাহলে মসজিদে যে সকল মুসল্লিরা নামাজ পড়ে তার সোয়াবটা কিন্তু সেই মানুষটা পেতেই থাকে বছরের পর বছর, বছরের পর বছর। কিংবা যাত্রাপথে যদি কোনো একটা কল, হ্যাঁ, টিউবওয়েল ফিট করে দেই, পানিটা খাওয়ার পরে সেই মানুষটা যদি কোনো দোয়া করে, তাহলে যেই মানুষটা এটা স্থাপন করছে তার প্রতি একটা সবসময় মানুষ দোয়া করবে না? ব্যাপারটা হচ্ছে এরকম। এবার বলতেছে দেখো, কিন্তু এদিকে লাভবান মসজিদ হয়, কারণ পুরনো গাত্রা বরণটি কেনবার জন্য এ গ্রামে সে গ্রামে অনেক প্রার্থী গজিয়ে ওঠে এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে। মানে এটা হচ্ছে অনেকটা নিলাম করে। কাজেই ঝালরটার কোনো অংশে যদি রং চটে যায় বা শালু কাপড়ের কোনো স্থানে যদি ফাট ধরে, ফাট মানে ছিঁড়ে যায়, হ্যাঁ, ধরো কোনো কারণে যদি ছিঁড়ে যায়, তবে মসজিদের চিন্তা করার কারণ নেই, কিন্তু তবু জিনিসটার প্রতি কি যে মায়া তার, সামান্য ক্ষতি নজরে পড়লে বুকটা ফেটে যায়। যেমন ধরো এই যে আমাদের বাইকটা, হ্যাঁ, ধরো আমরা পুরা এফটি, হ্যাঁ, আমি ফাহাদ স্যার সানি ভাই সবার তো একই বাইক, হ্যাঁ, সিবিআর। তো এই যে বাইক, এই যে একটা বাইক কিনছি, এই বাইকের হেডলাইটের দাম কত জানো? 30,000 টাকা। ব্যাক প্যানেলের লাইটের দাম কত জানো? 8,000 টাকা। বুঝছো? আমার আগে ভার্সন 2 ছিল, বুঝছো? এই ভার্সন 2টা যদি ভাইঙ্গে চুরমারও হয়ে যেত 10,000 টাকার বেশি আসতো না। আর এই বাইকটা ধরলেই দেখি 15-20 হাজার টাকা খালি মেইনটেনেন্স কস্ট আসে। এর জন্য আমি চালাই না, বাইরে যাই না। এবার আসো, যেমন আমার ওই যে হ্যান্ডেলের সাইডে দেখবে একটা গুটলি থাকে, ওটার নাম গুটলি, হ্যাঁ, ওই গুটলির দাম 4,000 টাকা। এর দূর গুটলি 4,000 টাকা, অরিজিনাল স্টকেরটা। পরে ভাই আমি বলছি, ভাই আমি লাগাবো না, থাক। এবার দেখো, খাওয়া দাওয়া শেষ হলে মসজিদের সামনেই রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমিনা বিবির জন্য সারাদিন আজ মনটা ভারী হয়ে আছে, হ্যাঁ, মনটা তার কেমন ভারী হয়ে আছে। একটা প্রশ্ন কেবল ঘুরে ফিরে আসে মনে, কেউ যদি হঠাৎ কিছু অন্যায় করে ফেলে তার কি ক্ষমা নেই? অবশ্যই আছে। কি অন্যায়ের জন্য আমেনা বিবির এত বড় শাস্তিটা হলো তা অবশ্য জানে না, তবু সে ভাবতে পারে না আমেনা বিবি কিছু গর্হিত কাজ করতে পারে, মানে আমেনা বিবি কোনো খারাপ কাজ করতে পারে। সে খারাপ, মজিদ বুঝাইছে যে খারাপ কাজ করছে বিধায় তার এই শাস্তিটা হয়েছে, ঠিক আছে? এবার দেখো কিসের একটা সাউন্ড, এই মাইক্রোফোনের এই সাউন্ড আমি বুঝছি। এবার দেখো, নেক্সট কিনবো হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক কিনবো, হয় তোমার সিবিএক্স, সিবি 100, 150X, অথবা কেপিটি যদিও চায় না, কিন্তু এগুলা অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য ভালো। এ ভাই সিবিআর খুব ভালো না ভাই, খুব বাজে ভাই। মানে বাজে বলতে মার্কেটে সবথেকে দামি বাইকগুলোর মধ্যে একটা, কিন্তু আমি ভাই আসলে কেনা উচিত না, মেনটেনেন্স কস্ট অনেক। এবার দেখো, দীর্ঘশ্বাস ফেলে রহিমা বিড়বিড় করে বলে, তুমি এত দয়ালু খোদা, তুমি কি কঠিন। সে বিড়বিড় করে, আর আওয়াজটা এমন শোনায় যেন মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে। মুহূর্তের জন্য চমকে ওঠে মজিদ, মন তার ভারী, রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে মনটা। হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসে, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস। মজার কাহিনী দেখো, মজার কাহিনী, হ্যাঁ, মজার কাহিনী একটু দেখো। এইবার নতুন মোড় নিবে কাহিনীর, নতুন মোড়, হ্যাঁ, নতুন মোড়। দেখো, এই যে মোদাব্বের মিয়া, এটা একটা লোক, হ্যাঁ, এটা আরেকটা চরিত্র, আরেকটা চরিত্র। মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস। এখন মোদাব্বের মিয়া কি হতে পারে? ধরো মোদাব্বের মিয়া হচ্ছে আমাদের মনির স্যার, হ্যাঁ, আমাদের গুরু, ধরলাম এটা মনির স্যার, হ্যাঁ, মনির স্যার। আচ্ছা, মনির স্যারের কাছে তো আমি তার ছেলের মতো, তাই না? তার মানে ধরো আক্কাস হচ্ছে আমি, আক্কাসটাকে আমি আবার শিক্ষিত, অনেক শিক্ষিত, হ্যাঁ, বাইরে থেকে লেখাপড়া করছি। নাকি গ্রামে একটা স্কুল বসাবে, আমার খুব ইচ্ছা গ্রামে আমি একটা স্কুল দিব। আকাশ বিদেশে ছিল বহুদিন, স্বামী বিদেশ, ঠিক আছে, আমি অনেক দিন ধরো বিদেশে ছিলাম। কই ছিলাম? ধরো আমি ছিলাম হচ্ছে কি বলে ইউএসএতে ছিলাম, ধরো লাস ভেগাসে ছিলাম, পার্টি করতাম, পড়ালেখা করতাম, ঠিক আছে, আমি এখন ব্যাক করছি। তার আগে করিমগঞ্জের স্কুলে নিজে নাকি পড়াশোনা করেছে কিছুদিন, তারপর
কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করছে, ধরো বিড়ি সিগারেটের আড়তে চাকরি করছে, মানে আমি চাকরি করছি আর কি। পয়সা জমিয়ে দেশে ফিরেছে কেমন একটা লাট বেলাটের ভাব নিয়ে, মানে একটা বড়লোকি ভাব নিয়ে আসছে। হ্যাঁ, বড়লোকি ভাব। মোদাব্বের মিয়ার ছেলের প্রত্যাবর্তনে সে খুশি হয়েছিল, ভেবেছিল এবার ছেলের একটা ভালো দেখে বিয়ে দিলেই হয়। আমি লেখাপড়া করে যখন যাবো তখন বিয়েটি হয়ে যাবে আমার। বাকি জীবনটা নিশ্চিতে তসবি টিপতে টিপতেই সে পার করে দিবে। বিয়ে দেবার তাগিদটা এই জন্য আরও বেশি বোধ করলো যে ছেলেটির রকম সকম মোটেই তার পছন্দ হচ্ছিল না। মানে ধরো আমি আইসি এখন ধরো লাস ভেগাস থেকে পার্টি বুটি কইরা, আমি এখানে এসে ঢাকায় এসে যদি আমি দেখি এখানকার কি অবস্থা, ইয়ো ম্যান ইউ গাইজ আর সো খ্যাত, তখন তো আমার বাপ মা কইবে এই পোলার কি হয়েছে, আমার পোলা তো পাগল হয়ে গেছে। ঠিক আছে, এবার ধরো ছোটবেলা থেকেই আকাশ কিছু উচক্কা ধরনের ছেলে, মানে ধরলাম আমি চঞ্চল ছিলাম অনেক, হ্যাঁ চঞ্চল টাইপের ছেলে, কিন্তু আজকাল মুরব্বীদের বুদ্ধি সম্পর্কে পর্যন্ত ঘোরতর সন্দেহ নাকি প্রকাশ করতে শুরু করেছে। এখন ধরো মনীষ স্যার যদি কয় যে সাকিব এটা করা যাবে না, তখন আমি বলবো না স্যার দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইট, প্লিজ থিঙ্ক আদারওয়াইজ, মানে আমি তো অন্য পদ্ধতি দিব, তাই না? তো এখন এইগুলো আবার গুরুজনেরা আবার পছন্দ করতেছে না, যে এই গুরুজনদের ডিসিশনে সন্দেহ নিতেছে, কেমন একটা দুষ্টু। এবার কি বলতেছে দেখো, তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখে মুরব্বীরা একেবারে নিরাশ হবার কোনো কারণ দেখলো না, ভাবলো বিদেশি হয় মাথাটা একটু গরম ধরছে। ওই যে আছে না কি জানি বয়স কম রক্ত গরম একাদশ, আমি তো সেই টিমের ক্যাপ্টেন ছিলাম, তো ধরো আমার মাথা একটু গরম, অলওয়েজ গরম, তা দুদিনেই ঠান্ডা হয়ে যাবে, এটা সবাই বিশ্বাস করলো। ঠিক আছে, এবার দেখো এবার কি বলতেছে দেখো, এবার কি বলতেছে, কিন্তু নিজে ঠান্ডা হবার লক্ষণ না দেখিয়ে আকাশ অন্যের মাথা গরম করবার জন্য উঠে পড়ে লেগে গেল। যেমন ধরো আমার মাথা তো ঠান্ডা আমি করতে চাইছি না, আমি ধরো সানি ভাইয়ের মাথা গরম করে দিচ্ছি, সানি ভাই আপনি করতেছেন কি মিয়া, কি করতেছেন কি, আপনি বিয়া করেন না কে, পরে শুনলাম সানি ভাই বিয়ে ইত্যা। এবার কি বলতেছে দেখো, বলে স্কুল দেবে, কোত্থেকে শিখে এসেছে স্কুলে না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। হ্যাঁ, মুরব্বীরা স্বীকার করে যে লেখাপড়া দরকার, শিক্ষা ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু গ্রামে দুটো মক্তব্য বসানো হয়েছে যে গ্রামে তো আরবি শেখানো হয়, কথাটার অর্থ হচ্ছে গ্রামে তো আরবি শেখানো হয়, পোলাপাইনকে তো পড়ানো হয়। সে কি বলতে পারবে একথা যে গ্রামবাসীর শিক্ষার কোনোখানে বিন্দুমাত্র অবহেলা হচ্ছে? ও ধর্মীয় শিক্ষার কথা বলে নাই, ও বলছে যে আমরা আপডেটেড লেখাপড়া করবো। ঠিক আছে, এখন দেখো তোমার কার কার ক্যারেক্টার লাগবে? তানহাজ মাহি বলছে ভাই আমার একটা ক্যারেক্টার লাগবে, তুমি হচ্ছে তুমি একটা মিষ্টি কুমড়া, যাও তুমি একটা মিষ্টি কুমড়া। ঠিক আছে, তুমি মিষ্টি কুমড়া। এবার কি বলতেছে দেখো, আকাশ যুক্তি তর্কের এই গল্পে কিন্তু ধানও আছে, ধানকে ধান, ধান হচ্ছে এই যে সজীব হচ্ছে ধান। এবার আসো, আকাশ যুক্তিতর্কের ধার ধারে না, সে আসলে কারোর সাথে যুক্তিতর্ক করতে চায় না, সে ঘুরতে লাগলো চোরকির মতো, যে স্কুল দিয়েই ছাড়বে। এবার কি বলতেছে, স্কুলের জন্য দস্তর মতো চাঁদা তোলার চেষ্টাও করতে লাগলো, করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র, জোরালো গোছের আবেদনপত্র মানে কি, একটা অ্যাপ্লিকেশন লিখছে, জোর দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখছে সরকারের কাছে যাতে টাকা পাওয়া যায়, লিখিয়ে এনে সেটা সিধা সরকারের কাছে পাঠিয়ে দিল। এই কথা যে স্কুলের জন্য সরকারের সাহায্য চাই, বাড়াবাড়ির একটা সীমা আছে, ওই যে লিমিটের তো একটা সীমা আছে। কাজেই একদিন মজিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠলো, কোনো প্রকার ভনিতার প্রয়োজন নেই বলে সরাসরি প্রশ্ন করলো। ভনিতা মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার দরকার নাই, হ্যাঁ ঘুরিয়ে পেঁচিয়ে বা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে কথা বলতেছে না, সরাসরি কথা বলতেছে। কি হুনি ব্যাপারী মিয়া? ব্যাপারী বলে কথাটা ঠিক, সরি হ্যাঁ ব্যাপারী বলে কথাটা ঠিক। অতএব সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো, মুদিদের কানে গেছে কথাটা। এবার একটা মিটিং ডাকছে, আকাশ এলো, আকাশের বাপ মোদাব্বর এলো। ঠিক আছে, তার মানে আমি আর মনীষ স্যার গেলাম ওই জায়গায়। ঠিক আছে, আমি আর মনীষ স্যার গেলাম। এখন আসল কথা শুরু করবার আগে মজিদ আকাশকে কতক্ষণ চেয়ে চেয়ে দেখলো। মজিদ দেখতেছে আমারে, মজিদটাকে ধরো, মজিদটা হইলো এই জায়গায় আমি মজিদটারে বানামু কারে, ধরো মজিদটা আমাদের তাজ ভাই, তাজ ভাই চায়া চায়া দেখতেছে আমার দিকে। ও আচ্ছা তুই আকাশ, তোরা তো আজকে ধর্ম, আমি তোরা আজকে খাইছি আমি। ঠিক আছে, কতক্ষণ চেয়ে চেয়ে দেখলো, দৃষ্টিটা নিরীহ আর তাতে আপন ভাবনায় নিমগ্ন হয়ে থাকা অস্পষ্টতা। এবার দেখো সভা নীরব দেখে আকাশ কি একটা বলবার জন্য মুখ খুলেছে, এমন সময় মজিদ যেন হঠাৎ চেতনায় ফিরে এলো। মানে ধরো আমি কথাটা শুরু করলাম যে আমার স্কুল লাগবে, এই যে আমি হা করছি না, মজিদ ধরে লাইছে আমার খাপ করে, এই তুই কথা বলবি না, আগে আমি কথা বলি, কারণ আমি যদি কথা বলে মানুষকে কনভিন্সিং করে দিই তাহলে মজিদের তো এখানে মান সম্মান চলে যাবে। এবার দেখো, এবার দেখো, হ্যাঁ এবার দেখো, এবার দেখো
এই যে তারপর মুহূর্ত কঠিন হয়ে উঠলো, তার মুখ খারাপ হয়ে উঠলো, কপালের রগ ঠাস করে চর মারবার ভঙ্গিতে প্রশ্ন করলো। মজিদ কিন্তু খেপা গেছে। মজিদ প্রশ্ন করতেছে, এই মিয়া তোমার দাড়ি কই, এই দাড়ি কই তোমার? এখন তো আক্কাস তো রেডি ছিল না। আক্কাস প্রিপারেশন নিয়ে আইছে। ধরো আমরা এরকম ইউনিভার্সিটিতে অনেক দেই না, প্রেজেন্টেশন দিছি, বহুত প্রেজেন্টেশন দিছি। তো ধরো প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, টিচার হইলো খারুজ ভাই। টিচার এমন খারুসের খারুস যে ও আজকে আমার খাইয়াই লেবো, এমন একটা অবস্থা, ঠিক আছে? তো তখন কি হইতো জানো, তখন তাকাইতো বেল্টের দিকে। আমি বেল্টের দিকে তাকাইতেছে মানে, ভাই তোমার বেল্ট এই কালার কেন? আমি আয় হায়, আমি দিতেইছি অ্যাসাইনমেন্ট, বেল্ট এই কালার মানে কি? আর ওইদিকে অ্যাপেলের যখন প্রেজেন্টেশন হয়, অ্যাপলের প্রেজেন্টেশনে তো অ্যাপলের সিইও আমি দেখি ও জামা কাপড় খুইলে আয় পরে, একদম খ্যাত খামার হয়ে আয় পরে। আমি বুঝি না ভাই, 5 মার্কের একটা প্রেজেন্টেশনের লিগে 5,000 টাকা দিয়ে স্যুট কিনা যাবো আপনার সামনে? পরে তো স্যার এমন উদাম কেলান কেলায় যে ওই 5 মার্কের জায়গায় আমার মার্ক আসে 1 বা 2। তো ওরকম হয়েছে এই আক্কাসের সাথে। আক্কাস রেডি হয়ে গেছে, একটা প্রেজেন্টেশন দিব, আমি একটা স্কুল খুলবো, ওই জায়গায় আমার যদি আমার দাড়ি কই, তাহলে আরেকটু পর তো প্রশ্ন হইব তোমার লেজ কই, ঠিক আছে? এবার দেখো, আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত আক্রমণের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না, এটা তৌকির আহমেদ অ্যাক্টিং করছিল, এটাতে তোমরা দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, সে আলোচনায় তো হবার কথা, তার সঙ্গে দাড়ির কি সম্বন্ধ? সভায় উপস্থিত সকলের দিকে তাকালো আক্কাস। দাড়ি নেই এমন একটা লোকও সেখানে নাই। কারো ছাটা, কারো হালকা, কারো ক্ষীণ, কারো প্রচুর বৃষ্টিতে পানি সিঞ্চিত জঙ্গলের মতো একরাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ দেখা যেত, এখন আর যায় না। হ্যাঁ, এখন আর যায় না। হ্যাঁ, ভার্সিটিতে পড়ালেখার চাপটা একটু কমই ছিল রে ভাই, এটা ঠিক। মানে এখন দেখো, যারা একটু স্মার্ট তাদের ভার্সিটিতে পড়ালেখার কোনো চাপ ছিল না। যেমন ধরো, আমি নিজের স্মার্ট বলতেছি না, কিন্তু ভার্সিটির লেখাপড়ার চাপটা আমি কখনো ফিল করি নাই। হ্যাঁ, চাপটা কখনো ফিল করি নাই কেন জানো? ধরো ভার্সিটির যাদের 4 মাসের সেমিস্টার, হ্যাঁ, তাদের লেখাপড়ার সিলেবাসটা দূরের দূর থাকে। 4 মাসে আর কতটুকু করা যায়? তো এদের সিজিপিও অনেক হাই থাকে, আর রেগুলার ক্লাস করলে টিচার যা পড়ায় উইডির মধ্যেই আসে। আর কিছু কিছু টিচারের পিছে লাইগা থাকলে টিচার আবার খুশি হয়। তেলবাজি অনেক মানুষজন ছিল, ওরা সারা দিন টিচারের পিছে লেগে থাকতো। টিচারও দেখতাম বইরা বইরা নাম্বার দিতেছে, এরকম হয়। সব জায়গায় নেপোটিজম চলে, বৈষম্য চলে। এবার কি বলতেছে দেখো, যদিও এখন এগুলো কমে গেছে। পূর্বোক্ত সুরে মজিদ আবার প্রশ্ন করে, তুমি না মুসলমানের ছেলে মিয়া, তোমার দাড়ি কই? এই বেটা তোর দাড়ি কই? একবার আক্কাস ভাবে বলে যে, দাড়ির কথা তো বলতে আসিনি এখানে, কিন্তু মুরব্বীর সামনে আর যাই হোক, বেয়াদবিটা তো চলে না, মুখে মুখে তর্ক করে না। দেখছো আমি কত ভদ্র, আমি আক্কাস না? আমার সাউন্ড বন্ধ হয়ে গেছে আসলেই। এই সাউন্ড অফ। সাউন্ড আছে, সাউন্ড তো আছে, ওকে। হ্যাঁ রে যুবরাজ রে, এই সাউন্ডের কথা কইলে পুরো ক্লাস হয়ে যায় ডিলে, মোমেন্টাম নষ্ট হয়ে যায় ক্লাসে। এবার দেখো, দেখে মোদাব্বের মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, গা ঢিলা করে। মানে ধরো মনির স্যার এবার খুশি হয়েছে, পোলারে কইছিলাম বেশি লাফাইস না, পোলাটা তো বেশি লাফাইতেছিল, এবার ঠিক হয়েছে তার। এতক্ষণ সে নিঃশ্বাস শুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলেটা কি জানি না বলে বসে। মোদাব্বের মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখ স্যামরা, দাড়ি রাখ, তাহের কানে দিয়াই যায় না কথা। খালেক ব্যাপারী বলে, দেখি খালেক ব্যাপারী কি বলে। খালেক ব্যাপারী বলে, হে নাকি ইংরেজি পড়েছে, তা পড়লে কি আর মাথা ঠান্ডা থাকে? মানে ধরো এখন সে বলতেছে এই লোকে ইংরেজি পড়ছে, ইংরেজি বললে কি আর মাথা ঠিক থাকে? এলেতে যায় পাটিপুটি করে আসছে, লাস ভেগাসে নাচছে, হ্যাঁ, ওর কি মাথা ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, ইংরেজি শব্দটা সূত্র ধরে একবার মজিদ আসল কথাটা পারে। বলে যে সে শুনেছে আক্কাস নাকি একটা স্কুল বসাবার চেষ্টা করছে। সে কথা কি সত্যি? আক্কাস অম্লান বদনে, বদনে মানে মুখে উত্তর দেয়, মুখে উত্তর দেয়, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে শুরু করে, তারপর সবার দিকে দৃষ্টি রেখে বলে, তা এই বদমতলব কেন হইল? বদমতলব কোনটা? স্কুল দেওয়াটা। এই প্রশ্নটা একটু মনে রেখো, স্কুল দেওয়াটা হচ্ছে মজিদের চোখে বদমতলব, কারণ মানুষ যদি শিক্ষিত হয় তার ইনফ্লুয়েন্সটা কমে যাবে। বদমতলব আর কি? দিনকাল আপনারা দেখেন না, আজকাল ইংরেজি না পারলে চলবো কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে, হেসে এধার ওধার তাকায়, দেখে আক্কাস ছাড়া সবার সকলে হেসে ওঠে। সবাই হাসতেছে, হা হা হা, এ পোলা কয় কি?
আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন বেকুবের কথা কেউ কি কখনো শুনেছে? শোন শোন, ছেলের কথা শোন। একবার এই রকম একটা ভাব নিয়ে ওরা হো হো করে হাসে, মানে সবাই জিনিসটা কি হলো, সবাই জিনিসটা নিয়ে মজা নেওয়া শুরু করলো। হ্যাঁ, মজা নেওয়া শুরু করলো। পোলারে তো একেবারে হা 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 করে শুরু করছে। হ্যাঁ, এবার দেখো, হাসির পর মজিদ গম্ভীর হয়ে ওঠে। তারপর বলে, আক্কাস মিয়া যে দিনকালের কথা কইল তা সত্যি। দিনকাল বড়ই খারাপ, মাইন্সের মতিগতির ঠিক নাই, খোদার প্রতি মন নাই। ওই যে একটা জায়গায় হাত দিবে, যেই জায়গায় আসলে কোনো ইমোশনের দাম নাই, কারণ ধর্মীয় অনুভূতি তো বড়, ও বুঝে গেছে। তবু যাই হোক, আমি থাকলে লোকদের একটু চেতনা হয়েছে, যে আমি থাকতে এই লোকরা একটু ভালো হয়েছে। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে, মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে। বই কি, তাছাড়া কি? হ্যাঁ, মানে কি এগুলো, তাছাড়া কি? সাধারণ চাষাভুষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাকতো। শিরালি মানে বুঝো? শিরালি মানে হচ্ছে ওই যে ফকির, ফকির যারা দোয়া দরুদ পড়ে, হ্যাঁ ফকির, ফকির। আর শিরালি যত তপ পরে নগ্ন হয়ে নাচতো যাতে বৃষ্টি চলে যায়। কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে শিরনি দেয়, মসজিদকে দিয়ে খতম পড়ায়। মানে সবকিছু ঠিকঠাক আছে, এক জায়গায় একটা কুফরি হয়, একটা শিরক হয়, সেটা হচ্ছে মাজার। মানুষ মাজার কেন্দ্রিক হয়ে গেছে। আদারওয়াইজ মসজিদ কিন্তু ধর্ম চর্চাটা ভালো মতোই মানুষদের মধ্যে করাইতে পারছিল। আগে ধান ভানতে ভানতে মেয়েরা সুর করে গান গাইতো, বিয়ের আসরে সমস্বরে গীত ধরতো। আজকাল তাদের মধ্যে নারী সুলভ লজ্জা শরম দেখা দিছে, এখন আর এগুলা করে না। ঘরে থাকে। আগে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মসজিদের 100 দোররা, দোররা মানে চাবুক মারা, ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। যে এখন খারাপ কাজ করা একেবারেই বন্ধ হয়ে গেছে। এবার কি বলতেছে দেখো, কয়েক মুহূর্ত নীরব থেকে মসজিদ হাঁক ছাড়ে। হাঁক ছাড়ে মানে কি বলতো? ডাক দেয়, ভাই সকল, পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপার আপনারে আমি আইস ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গেরাম আমাগো, অনেক টাকা পয়সা হয়েছে, জমিলা আসবে এখনই। বড় আফসোসের কথা, এমন গেরামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি, এইবার আমগো ভালো ধান চাইল হইছে, সকলের হাতেই 2 পয়সা হইছে, এমন শুভ কাম আর ফেলবার রাখা ঠিক না। মানে এখন একটা গ্রামে কি করতে চাইতেছে? একটা মসজিদ স্থাপন করতে চাইতেছে, বুঝছো? একটা মসজিদ দিতে চাইতেছে। সবার সকলে প্রথমে বিস্মিত হয়, অবাক হয়। আক্কাসের বিচার হবে, একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছিল। মানে মসজিদ মানুষের ইমোশনটা নিচ্ছিল কিভাবে জানো? সরাসরি না, একটু রিভার্স ওয়েতে। মানে সবাই চাইছিল মসজিদ অনেক তোমার কি বলে বিচার করবে, কিন্তু বিচার করলে তো খারাপ হয়ে যাবে। এখন মসজিদ রিভার্স খেললো, যে না, এখন আক্কাসের ব্যাপারটা সরায় দেই, আস্তে করে আমি আবার হিরো হয়ে যাই। এবার কি বলতেছে, কিন্তু তবু তারা মসজিদের নতুন কথা মুহূর্তেই চমৎকৃত হয়ে গেল। ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বসিত হয়ে বলে, বা বাবা, বড় ঠিক কথা কইছেন। মসজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত দিতে দিতে হাত দেয় পরম পুলকে, বা সে খুশিতে, হ্যাঁ, যে সবাই তো আবার আমার ভক্ত হয়ে গেল। আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা যায়, আর সে মসজিদে নামাজ পড়া মুসল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সবার সকলে চেঁচিয়ে ওঠে, বড় ঠিক কথা কইছেন, আমাকে মনের কথাটাই তো কইছেন। হ্যাঁ, সব বাটপার। এবার কি হয়েছে দেখো, এক সময় আক্কাস ক্ষীণ গলায় বলে, তো স্কুলের কথাটা। শুনে সকলে এমন চমকে ওঠে, তার দিকে তাকায় যে স্পষ্ট বোঝা যায় সবাই তার উপস্থিতি মোটেও বাঞ্ছনীয় নয়। যে সবাই তাকে কি করতে চাইতেছে? ইগনোর করতে চাইতেছে, যে ধুর বেটা কি কস। তার বাপ তো রেগে উঠলে, রাগলে লোকটি কেমন তোতলায়, ধমকে তোতো করে ওঠে। তাইলে রাগলে তোতলাই কে? এই প্রশ্নটা এমসিকিউতে আসবেই। রাগলে তোতলাই কে? মোদাব্বের মিয়া আর মোদাসের পীর, দুইটা নাম একত্র কইরো না। হ্যাঁ, চুপ কর সামরা, বেত্তমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যা হোক ঢাকা পড়ে গেছে, যে এই ব্যাপারটা সবাই এখন ভুলে যাবে, এখন ভুলে যাবে স্কুল দেওয়ার ব্যাপারটা। এইবার মসজিদ আরো টাকা পয়সা পাইছে না, মসজিদ এবার খুশি হবে। দেখো, মসজিদের এবার বিয়ে করতে হবে। এবার কি বলতেছে দেখো, মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে। এমন সময় আক্কাস আস্তে করে উঠে যায়। কেউ তাকে দেখলো, কেউ দেখলো না, কিন্তু প্রশ্ন হইল না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তাতে আক্কাসের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিতি একান্তই নিষ্প্রয়োজনীয়। মসজিদের কথা চলতে থাকে।
এক সময় খরচের কথা ওঠে, মসজিদ প্রস্তাব করে গ্রামবাসী সবাই কিছু না কিছু দিবে, প্রতিটি ইট বর্গা হুরকায় কারো না কারো যত কিঞ্চিত হাত থাকে, যে যথাসামান্য হইলেও কন্ট্রিবিউশন থাকে। অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানা করিও নেই এমন গ্রামবাসীও অনেক, মানে গ্রামে এমন মানুষও আছে যাদের কাছে কিছু নেই, যাদের কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা যেমন আমরা যেমন ভাবি যে আমেরিকায় গেলে সবাই মনে হয় বড় লোক, কিন্তু আমি যদি আমেরিকায় যাই আমার কাছে তো কিছুই নেই গা, আমার কাছে কিছু থাকবো, ওরম ব্যাপারটা। কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর মানে শরীর, হ্যাঁ শরীর খাটিয়ে সাহায্য করতে পারে। তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা না দিলেও শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করা গেছে। এমন সময় খালেক ব্যাপারী দ্য রিচ কিড শকাতর আর্জি পেশ করে, তার একটা রিকোয়েস্ট, বলে যে সকলের কিছু কিছু থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু খরচের 12 আনা যাতে তাকে দিতে হয়। 12 আনা বলতে আমরা বলতে পারি যে একটা মোটা অংশ, হ্যাঁ একটা মোটা অংশ যাতে তার থাকে। তার জীবন আর কদিন, মানে আমেনা বিবির চিন্তাই তো তার মাথাটা নষ্ট, এখন সে একটা নতুন একটা পাইছে জীবনটা গোছানোর, আর খায়েশ খোয়াব আর আশা তার নেই। এবার দুনিয়ার পাট গুটাতে পারলেই হয়, যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাছে ব্যয় করতে দিলেই শান্তি। দিলে শান্তির কথা কেমন যেন শোনায়। আমেনা বিবির ঘটনাটা সেদিন মাতল ঘটলো। কানা ঘুষার কথা এখনো জীবন্ত হয়ে আছে, শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা প্রশাখার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে একটা নতুন চেতনাও এসেছে, যাদের ঘরে বাজা মেয়ে তাদের আর শান্তি নেই। বাজা মেয়ে মানে জানো, যে ধরো এরকম বাচ্চা কাচ্চা হইতেছে না, তাই একটা হিরিক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার। আর গন্ডায় গন্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। গন্ডায় গন্ডায় মানে কি, একত্রে, হ্যাঁ একত্রে তারা বাপের বাড়ি চলে যেতেছে। ধরো অনেকে থাকে না যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো এদেরকে হয় অনেকে তালাক দিয়ে দিতেছে, না হয় নিজের কাছে রাখতেছে, কিন্তু ভ্যালিউটা দিতেছে না, তাই সবাই বাপের বাড়ি চলে যেতেছে। এরা হচ্ছে বাজা বউ। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে, দীর্ঘ বসবাসের ফলে মানুষে মায়া হয়, তাই পরমাত্মীয়ের কোনো অন্যায়ের বুকে কঠিনতম আঘাত লাগে। ব্যাপারী আঘাত পাইছে, সে আঘাত এখনো শুকায়নি, তাই হয়তো দিলে তার শান্তি চায়, হ্যাঁ মানে মন অন্যদিকে নিতে চায়। ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কাজেই তার আবেদন মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হলো এমন চাঁদা তোলা হবে যাতে আধখানা আর আস্তই হোক একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। সভা ক্ষান্ত মানে শেষ। সভা শেষ হবার আগে একবার আক্কাসের বদ খেয়ালের কথা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়া তখন জোশে এসে বলে, রেগে উঠে বলে, ছেলে যদি অমন কথা ফের তোলে তাহলে তার নিজেই আমি 2 টুকরা করে ফেলবো, হ্যাঁ দরিয়ায় ভাসাই দিব। দরিয়া মানে কি? দরিয়া মানে হচ্ছে নদী। ওই যে দিল কা দরিয়া গান শুনছো না একটা? আচ্ছা, যতটা সুদৃশ্য করা হবে বলে কল্পনা করা হয়েছিল ততটা সুদৃশ্য না হলেও একটা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হতে থাকে। শহর থেকে মিস্ত্রি কারিগর আসছে আর গতর খাটবার জন্য তৈরি থাকে সব দুস্থ মানে গরিব লোকেরা যারা শরীরের শ্রম দিবে। মসজিদ সকাল বিকাল তদারক মানে কি, খেয়াল রাখে, হ্যাঁ খেয়াল রাখে। আর কদিন গনে শেষ হবে। একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হওয়া ছোটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদ ভাষা। আরেকটু পড়াবো, হ্যাঁ আকাশের তলে সে দমকা হাওয়া কেমন বিচিত্র ঠেকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পর আচমকা এই দমকা হাওয়া হঠাৎ মনের কোনো এক অতল অঞ্চলকে মোহিত করে তোলে। ধুলো ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের স্মরণ হয় তার জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা। কত বছর ধরে সেখানে বসবাস করতেছে, 10 বছর না 12 বছর? এইটা এমসিকিউর জন্য লাগবে, হ্যাঁ এটা হবে 12 বছর। 12 বছর ঠিক হিসাব নেই, কিন্তু একথা স্পষ্ট মনে আছে যে এক নিরাকপাড়া শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মোহাম্মদনগর গ্রামে। সেদিন ছিল ভাগ্যান্বেষী, হ্যাঁ মানে কি ভাগ্য অন্বেষণ করে যায়, ভাগ্য খোঁজে যায়। দুস্থ মানুষ কিন্তু আজ তার জোত জমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই কেটেছে, হয়তো এমনই কাটবে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। এইটা লাগবে অনুধাবনের জন্য যে তাকে এখন সহজে কেউ গ্রাম ছাড়া করতে পারবে না, হ্যাঁ কারণ তার অনেক সয় সম্পত্তি এবং পাওয়ার হয়েছে, এবং তার বিরুদ্ধে যদি এখন কেউ কথা বলে সেগুলো আর কেউ মানবে না, মানাটা এখন ইম্পসিবল। হ্যাঁ ওকে, এবার দেখো
আজ দমকা হাওয়ায় আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথায় জাগে, তাই সারা দিন মনটা কেমন কেমন করে। লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে, কইতে কইতে সে সহসা কেমন আনমনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছোটে, সন্ধ্যার পরে সে হাওয়া থামে, তেমনি আচমকা তার আবির্ভাব হয়েছিল, তেমনি আচমকা তা থেমে যায়। দোয়া দরুদ পড়ছিল মজিদ, এবার নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়া কেমন সদৃশ শোনাতে থাকে। একবার কেশে নিয়ে গলা নামিয়ে এধার ওধার দেখে অকারণে তারপর মাছের পিঠের মতো মাজারটার দিকে তাকায়, কিন্তু সেদিকে তাকিয়ে হঠাৎ সে চমকে ওঠে। রূপালী ঝালরওয়ালা শালু কাপড়টা এক কোণা উল্টে আছে। সত্যি সে চমকে ওঠে। ভেতরটায় কিসের একটা ঠক্কর খেয়ে নড়ে। স্রোতে ভাসমান নৌকায় চড়ে ধাক্কা খাওয়ার মতো করে ভীষণভাবে তার শরীরটা ঝাঁকুনি খায়। হ্যাঁ, এবার দেখো, কারণ ঘরের ম্লান আলোয় কবরে সে অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। মানে সে একটু ভয় পাওয়া যায়। হ্যাঁ, সে কল্পনা করে তার যদি কাছ থেকে পাওয়ারটা চলে যায় তাহলে তার কি হবে। কার কবর এটা? যদি মজিদের সমৃদ্ধির যশমান আর্থিক সচ্ছলতার মূল কারণ এই কবরটা, কিন্তু সে জানে না কে সাহিত্য চিরসাহিত্যের তলে। মানে সে তো বাটপারি করতেছে। যে কবরের পাশে আজ তার এক যুগ ধরে বসবাস, তাহলে এই যে এখানে অ্যান্সারটা চলে আসলো, এই গ্রামে সে 12 বছর ধরে আছে। হ্যাঁ, 12 বছর। এবং কবরের সত্তা সম্পর্কে সে প্রায় অচেতন হয়ে উঠেছিল। সে কবরই ভিত নাড়িয়ে তোলে তার মনকে। কবরের কাপড় উল্টানো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় মৃত লোকটিকে সে চেনে না, এবং চেনে না বলেই আজ তার পাশে নিজেকে বিস্ময়ভাবে নিঃসঙ্গ বোধ করে। এবং নিঃসঙ্গতা কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন, অপলাপ মাত্র। এইবার দেখো কাহিনী শুরু। সে রাতে, এবার যে সে বিয়ে করবে, হ্যাঁ দেখো, সে রাতে রহিমা স্বামীর পা টিপতে থাকে। মজিদ দীর্ঘশ্বাস ফেলে শোনে। চিরকালের স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে ভাবে। একসময় মজিদই বলে, বিবি আমাকে যদি পোলাবাইন থাকতো। এমন কথা মজিদ কখনো বলে নাই। হঠাৎ সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না। তারপর পা টেপা ক্ষণকালের জন্য থামিয়ে দিয়ে ডান হাত দিয়ে ঘোমটাটা কানের উপর চড়িয়ে সে আস্তে আস্তে বলে, আমারও বড় শখ, হাসুনিরে পুষি রাখি। কেমন মোটা তাজা পোলা, কিন্তু এ তো বোকা, এ একটু পর ধরাটা খেয়ে যাবে। একটু পর ধরাটা খাবে। দেখো, একটু দেখো, প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্তের না হইলে কি মন ভরে? মজিদ বলতেছে, তো আমার রক্তের না, কারণ হাসুনির তো হের ভালো লাগে না, হাসুনির মার হের পছন্দ। এবার কি বলতেছে, কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথার মহড়া দেয়। এই যে দেখো, এখন সে তার মনের একটা সুপ্ত বাসনা বাস্তবায়ন করার চেষ্টা করবে। হ্যাঁ, মহড়া দেওয়া কথাটা শেষ বলেই ফেলে, বলে, তাছাড়া আর মায়ের জন্মের নাই ঠিক। তারপর মায়ের জন্মের না ঠিক মানে বুঝতে পারছো? কারণ ওই যে বুড়ি একবার বলছিল না, কি বলছিল বলো তো? বলছিল যে পোলা পাইতো তোমার না বুড়ারে। তো এখন মজিদ এই কথাটা কিন্তু বইলা ফেলাইছে যে ওরে আর কি রাখবো, ওর মায়েরই তো জন্মের ঠিক নেই। আচ্ছা, তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। মজিদ নীরবতা পাথরের মতো ভারী। সে নিঃশব্দতা আজ তার মনে ঘন হয়ে উঠেছে। সে নিঃশব্দতা সত্যিকারের জীবনের মতো নিছক বাস্তব। এবং কথা হচ্ছে, পুষ্যি ছেলে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে দূর করতে পারে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে ওঠে, আহা খোদা যদি আমাগো একটা পোলাপাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘরে, এই যে দুষ্টু কথা। তখন মাজারের অনাবৃত কোণাটি মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। সঙ্গে সঙ্গে এই কথাও স্মরণ হয়েছে যে জীবনকে সে উপভোগ করেনি। অ্যাশ করতে হবে এখন, এখন জীবনে আরো অনেক মানুষ লাগবে। হ্যাঁ, জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মান যশ সম্পত্তি? কার জন্য শরীরের রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে জীবনে বঞ্চিত রাখা? পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহি চিকন কণ্ঠের ঢালা সুরে। পড়তে পড়তে তার ঠোঁট পিচ্ছিল, পাতলা হয়ে ওঠে। চোখে আসে এলোমেলো হাওয়ার মতো অস্থিরতা। হ্যাঁ দেখো, বেলা চড়লে তার কোরআন পাঠ খতম হয়, উঠানে সে যখন বেরিয়ে আসে তখনও ঠিক তার ঠোঁট বিড়বিড় করে, মানে দোয়া দরুদ এখনো পড়তেছে। তাতে যেন কোরআন পাঠের রেশ লেগে আছে। উঠানের কোণে আউলা ঘরের নিচু চালের ওপর রহিমা কদুর বিচি শুকানোর জন্য বিছিয়ে দিয়েছিল, মানে লাউয়ের বিচি।
সেখানে পেছনে ফিরে বলে মজিদ, আর চোখে চেয়ে চেয়ে তাকে কতক্ষণ দেখে। সে অপরিচিত কাউকে দেখে লুকিয়ে লুকিয়ে, কিন্তু চোখে তার আগুন জ্বলে না। রাতে মজিদ রহিমাকে বলে, বিবি এবার শোনো, তোমাকে একটা কথা বলি। শুনবার জন্য রহিমা পা টেপা বন্ধ করে, তার মুখটা তেরছা ভাবে ঘুরিয়ে স্বামীর দিকে সে তাকায়, ধরে এমনি ঘুরিয়ে স্বামীর দিকে সে তাকাইছে। বিবি, আমাগো বাড়িতে বড়ই নিরানন্দ, এনজয় নাই, তোমার একটা সাথী আনো। কি সুন্দর কয়ে লাইছে, এই জাওয়াদ, তুই যদি মৌসুমীর কস যে তোমার জন্য আরেকটা বেষ্টি খুঁজে আনো, মৌসুমী কি তোরে রাখবো? তোর একদম ছিচ্ছা ফেলাইবো না? তো এখন দেখ, সাথী মানে সতীন। সে কথা বুঝতে রহিমার এক মুহূর্ত দেরি হয় না। সে পলকের মধ্যে কথাটা বোঝে বলেই সহসা মানে সাথে সাথে কোনো উত্তর মুখে আনে না। রহিমা নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে, কি কও? এখন রহিমা তো খুব স্বামী ভীরু, সে বলতেছে, আপনি যেমনে বোঝেন অমনি হইব। আপনি যা বলবেন তাই হইব। তার মানে যদি বউ রহিমার মতো হয় তাইলে তো জামাই 10-12টা বিয়া করবই, স্বাভাবিক। তারপর কথা আর হয় না, রহিমা আবার পা টিপতে থাকে বটে, কিন্তু থেকে থেকে আর হাত থেমে যায়। সমস্ত জীবনের নিষ্ফলতা, অন্তঃসার শূন্যতা, যে তার ভেতরটা তো শূন্য, এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত বড় হয়ে ওঠে, কিন্তু বলবার তো তার কিছু নাই। হ্যাঁ, এবার দেখো, জ্যৈষ্ঠের করা রোদে মাঠ ফাটছে আর লোকদের দেহ দানা দানা হয়ে গেছে ঘামাচিতে। এমন সময় মজিদের কাজ শেষ হলো। তার কিছুদিনের মধ্যেই মজিদের দ্বিতীয় বিয়েও সম্পন্ন হয়েছে, অনাড়ম্বর দ্রুততায়। অনাড়ম্বর মানে খুব আড়ম্বর হয় নাই, অনাড়ম্বর মানে ওরকম ঢাকঢোল পিটানো হয় নাই, কিন্তু তোমার হচ্ছে বিয়েটা হয়ে গেছে। ঢাক ঢোল বাজে না, খানা পিনা মেহমান অতিথির হই হুলুস তুলুস হয় না, অত্যন্ত সহজে ব্যাপারটা চুকে যায়। বিয়ে হয়েছে কিন্তু, হ্যাঁ বিয়ে হয়েছে। এবার দেখো, বিয়ে হইল, বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে সে যেন ঠিক বিড়াল ছানা, একদম বিড়ালের বাচ্চারে বিয়ে করছে। হ্যাঁ, বিড়ালের বাচ্চা। বিয়ের আগে মজিদ ব্যাপারীকে সংগোপনে বলেছিল যে ঘরে এমন একটা বউ আনবে যে খোদাকে ভয় করবে, কিন্তু তাকে দেখে মনে হয় সে খোদা কেন, সব কিছুকেই ভয় করবে। কিন্তু মজিদ তো বোকা, খেলা তো এখনো শুরু হয় নাই, খেলা শুরু হয়েঙ্গা। মানুষ হাসি মুখে আদর করতে গেলেও ভয়ে কেঁপে ওঠে, এমন একটা বউ আনছে। নতুন বউয়ের নাম হচ্ছে জমিলা। তার মানে এই লাস্ট একটা বড় ক্যারেক্টার আসছে, তার নাম হচ্ছে জমিলা। ঠিক আছে, এবার দেখো, জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে ততই ভালো লাগে তাকে। মানে রহিমার মতো মেয়ে এই দুনিয়ায় কমই আছে। দেখো, স্বামী বলছে আমি আরেকটা বিয়ে করব, সে কোনো কথা কয় নাই। সতীন্দ্র দেখে তার ভাল লাগতেছে, কেমন একটা ব্যাপার, আদর যত্ন করে খাওয়ার দাওয়াই তাকে। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বুলায় আর আশপাশ আতরের গন্ধে ভুর ভুর করে। এক সময় গলায় পুলক জাগিয়ে মজিদ প্রশ্ন করে, হে নামাজ জানেনি? রহিমা জমিলার সঙ্গে একবার গোপনে আলাপ করে নেয়, তারপর গলা চড়িয়ে বলে, হ্যাঁ জানে। জানলে পড়ে না কেন? মানে জমিলা কিন্তু নামাজ পড়ে না। জমিলার সঙ্গে আলাপ না কইরেই রহিমা সরাসরি উত্তর দেয়, পড়বো। আর কি, ধীরে সুস্থে পড়বো। আড়ালে রহিমা মজিদকে প্রশ্ন করে, তোমারে হে মান সম্মান করেনি? মানে তোমাকে কি সম্মান করে? আমার বড় বউ তোমাকে কি সম্মান করে? সরি, জমিলা, আমার ছোট বউ কি তোমার সম্মান করে? সে বলে, করে না, খুব করে, এক রত্তি মাইয়া। এক রত্তি, রত্তি কথাটা কোত্থেকে আসছে জানো? রত্তি কথাটা আসছে হচ্ছে তোমার ইয়ের থেকে। আমরা যখন স্বর্ণ কিনতে যাই না, তখন দেখবা যে এক ভরি এত আনা রতি, মানে সিরিয়ালি, এটা সামান্য পরিমাণ, এটা হচ্ছে সামান্য। হ্যাঁ, ছোট্ট একটা মেয়ে, কিন্তু বড় ভালা, চোখ পর্যন্ত তোলে না। এর খেলা তো শুরু হয় নাই, খেলা শুরু হইব। তারা দুজনেই কিন্তু ভুল করে। কয়েকের মধ্যেই জমিলার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে। প্রথমে সে ঘুমটা খোলে, তোমরা আবার ভাইবো না আস্তে আস্তে সব খুইলা ফেলাইবো, তোমরা তো দুষ্টু। তারপর মুখ আড়াল করে হাসতে শুরু করে। অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে, এবং একবার যখন ফুটে তখন দেখা যায় অনেক কথাই সে জানে এবং বলতে পারে, এতদিন কেবল ঘুমটার তলে ঢেকেছিল। একদিন বাইরের ঘর থেকে মজিদ হঠাৎ শোনে সোনালি মিহি মধুর হাসির ঝঙ্কার। শুনে মজিদ চমকিত হয়। দীর্ঘ জীবনের মধ্যে এমন হাসি তো সে কখনো শোনেনি মেয়েদের মুখে। রহিমা জোরে হাসে না, শালু আবৃত মাজারের আশেপাশে যারা আসে তারাও কোনোদিন হাসে না।
অনেক সময় কান্নার রোল ওঠে, কত জীবনের দুঃখ বেদনা বরফ গলা নদীর মতো হু হু করে ভেসে আসে, আর বুক ফাটা দীর্ঘশ্বাসের দমকা হাওয়া জাগে। কিন্তু এখানে হাসির ঝংকার তো কখনো ওঠে না। জীর্ণ গোয়াল ঘরের মতো মক্তবে খিটখিটে মেজাজের মৌলবীর সামনে প্রাণ ভয় তার স্বরে আমসিপাড়া পড়া হতে শুরু করে অন্য সংস্থানের অন্য তিক্ততম সংগ্রামের দিনগুলোর মধ্যে কোথাও হাসির লেশমাত্র আভাস সে কখনো দেখেনি। মানে এই হাসিটা তো সে দেখেই নাই। তাকে হঠাৎ সে শক্ত হয়ে যায়, মুখের পেশি টান টান হয়ে ওঠে, আর কুচকে যায় ভুরু। হ্যাঁ, তারপর মজিদ বলে, দেখো বিয়ে করবি না? মজিদ এবার ধরাটা খাইছে। পরে মজিদ বলে, কে হাসে অমন কইরা? জমিলা আসার পর আজ প্রথম মজিদের কণ্ঠে রুষ্টতা দেখা যায়। রুষ্টতা মানে কি? রাগ দেখা যায়। তাই যে জমিলা মজিদকে ভেতরে আসতে দেখে ওধারে মুখ ঘুরিয়ে ফেলেছিল লজ্জায়, সে আড়ষ্ট হয়ে যায় ভয়ে, কোনো উত্তর দেয় না। মজিদ আবার বলে, মুসলমানের মাইয়ার হাসি কেউ কখনো শুনে নাই? মানে মুসলমানের মেয়েরা কখনো এভাবে হাসে না। তোমার হাসিও জানি কেউ না শুনে। রহিমা এবার ফিস ফিস করে বলে, শুনলানি? আওয়াজ করে হাসুন নাই, মানে আওয়াজ করে হাসতে নাই। এভাবে কেউ হাসে নাকি? হাসতে নাই। এখন কিন্তু গল্পের একদম শেষের দিকে আছি আমরা, বুঝছো? আজকেরটা এখানেই শেষ হয়, কারণ আর পেজ নেই নাই। আমি আজকে 12টা পেজ নিছি, সব থেকে বেশি পেজ আজকে নিছি। তো এখানেই শেষ হয়। বাকি যে 2টা ক্লাস, আর 2টা ক্লাস নিব। হ্যাঁ, মানে কালকের ক্লাসটা হয়তো বা কালকের ক্লাসেই পুরোটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে 5ম ক্লাস, এটা হচ্ছে L2। ওই 2টা ক্লাসে দেখো মজিদের কিভাবে জিনিসটা শেষ হবে, এবং জমিলা যে আরো নাচানাচি করবে। হ্যাঁ, আরো নাচানাচি করবে, এটা তোমরা টের পাবা। তো আগের ক্লাস যারা করেনি, হ্যাঁ, আগের ক্লাস যারা করেনি তাদের কোনো সমস্যা নাই। লাস্ট 2টা ক্লাস করলে মানে তোমরা এমন না যে তোমরা কিছু বুঝবা না, বুঝবা সবই, করতে পারো নেক্সট 2টা ক্লাস। হাসুনি ছেলে, হাসুনি মেয়ে না, হাসুনি ছেলে। হ্যাঁ, আজকে ক্লাস শেষ। লাবিবার একটা ক্যারেক্টার লাগবে। লাবিবার ক্যারেক্টারটা হচ্ছে হাসুনির মায়ের মা, ওই বুড়ি। আসলে আজকে টাইম কিভাবে গেছে এটা আমিও বুঝি নাই। আজকে 13 পেজ পড়াইছি, 13 পেজ পড়াইছি। হার্লে ডেভিডসন তো ধরো তোমার ওই যে হার্লে ডেভিডসনের কপিটাই তো হইলো রয়্যাল এনফিল্ড, তাই না? দেখো আজকে টাইমটা কোন দিক দিয়ে গেছে এটা আমিও বুঝিনি। এই গল্পটা তোমাদের সাথে আমার সেরা সময় কাটলো হচ্ছে উপন্যাস পড়াইতে। আমি খুব এনজয় করছি তোমাদের সাথে, এবং আমি দেখছি ক্লাসের জনসংখ্যা যত থাকতো না, ধরো 80ই থাকতো, 79ই থাকতো এই জিনিসটা। আর আমরা পড়ছি হচ্ছে কদ্দূর পড়ছি, দাঁড়াও, আমরা পড়ছি যদ্দূর সম্ভবত আমার এখানে লাগানো আছে 122 পেজ পর্যন্ত, এবং এই উপন্যাসটা হচ্ছে 138, মানে আর ধরো 16 পেজ আছে। হ্যাঁ, আর 16 পেজ আমি কালকে শেষ করব, এবং খুব ভাল লাগবে। এবং আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে আমি আসলে তোমাদেরকে পড়ায় খুব মজা পাইছি, এবং এরপরে আসলে মজাটা আরও বেশি। এবং তোমরা পুরা উপন্যাস পড়ছো জীবনে, অ্যাটলিস্ট তোমাদের এই উপন্যাসটা পড়ানোর টাইমে আমি তোমাদের সাথে ছিলাম, এটাই অনেক। মানে উপন্যাস এই লাইফে যারা পুরা উপন্যাসটা পড়ছে না, খুব কম মানুষ পড়ছে, কিন্তু যারা পড়ছে তারা খুব মজা পাইছে। তো আমরা সবাই সেই ইতিহাসের একটা অংশীদার হিসেবে থাকবো। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম। 1 ঘন্টা 23 মিনিট পড়াইছি আজকে, আর তোমরা বলতেছো টাইম কোন দিক দিয়ে গেছে টেরি পাও নাই।